সালামু আলাইকুম। গত ভিডিওতে হচ্ছে ৭৫ পর্যন্ত করছিলাম গাণিতিক সমস্যাবলী। এখানে হচ্ছে ৭৬ থেকে শুরু করি দেখি। তো এখানে কি বলা হয়েছে যে প্রমাণ করো ন্যাবলা স্কোয়ার 1/r ইকুয়াল কত শূন্য। তো দেখি এটা শুরু করি। তো এখানে ন্যাবলা স্কোয়ারকে হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয়। যে ন্যাবলা স্কোয়ারকে বলা হয় কি আমার ল্যাপ্লাসিয়ান অপারেটর। তাহলে প্রথমে ন্যাবলা স্কোয়ারটা কি হবে সেটা একটু বের করে আসি দেখি। যে ন্যাবলা স্কোয়ার ইকুয়াল del 2 divided by del x2 plus del 2 divided by del y2 plus del 2 divided by del z2। এখন এই যে ন্যাবলা স্কোয়ার যে পাইলাম এটা আবার মানে কোথা থেকে বা কিভাবে আসলো, তো সেটা যদি একটু দেখতে চাই আমি, তাহলে এখানে ন্যাবলা স্কোয়ার সমান কি লিখতে পারি, ন্যাবলা ডট ন্যাবলা। এখন ন্যাবলার মান কত জানি, এখানে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কত কে, এটার সাথে ডট গুণ করবো আরও একটা সেম ন্যাবলা, তাহলে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তাহলে যেহেতু ডট গুণ করতেছি তাহলে আয়ের সহগ এবং আয়ের সহগ কীভাবে গুণ হবে, তাহলে যদি আমি এইটা এবং এইটা গুণ করি তাহলে কী পাবো, ন্যাবলা স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এইটা এবং এইটা গুণ হবে এবার, তাহলে ন্যাবলা 2 ডিভাইডেড বাই ডেল ওয়াই 2 প্লাস আর এটা গুণ করলে ন্যাবলা 2 ডিভাইডেড বাই ডেল জেড 2। তো এই হচ্ছে আমার ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটা এখানে লিখছি আমি। তাহলে এবার দেখি মূল অঙ্কে আসি। তো এখানে চাওয়া হয়েছে কি যে ন্যাবলা স্কোয়ার 1/r এটা সমান আমার শূন্য দেখাইতে হবে। আর এখানে আরটা কি আবার, এখানে আর হচ্ছে আমার হচ্ছে কি বলে অবস্থান ভেক্টর আছে না একটা, তাহলে আর সমান আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো এখানে আর এর কিন্তু মান ভেক্টরটা বলা হয় না, এখানে আর এর মানটা চাওয়া হয়েছে জাস্ট। তাহলে আর এর মানটা কি আসবে আমার রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এবারে দেখি এই লাইনটা আমার কিরকম হবে, যে প্রথমে ন্যাবলা স্কোয়ার অপারেটর লিখে ফেলি, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 ডেল ওয়াই 2 প্লাস ডেল 2 ডেল জেড 2। আর এখানে হচ্ছে 1/r। তাহলে যদি 1/r দিয়ে প্রত্যেকটাদের গুণ করে দিই আমি, তাহলে এখানে থাকছে ডেল এক্স 2 1/r প্লাস ডেল 2 ডেল ওয়াই 2 1/r, এখানে ডেল 2 ডেল জেড 2, এখানে কত 1/r। তো এবার আসি, আমি হচ্ছে তিনটাই মানে এখানে তো তিনটা পদ আছে, তো তিনটাই না বের করে একটা করি শুধুমাত্র। তো একটা করলে কিন্তু বাকি বাকি তিনটাই কিন্তু সেম সেম রকমই হবে, মানে বোঝা যাবে আসলে ওটাতে কি আসবে। তাহলে প্রথমে এই প্রথম পদটা নির্ণয় করি এটা। তাহলে এখানে ডেল 2 ডিভাইডেড বাই ডেল এক্স 2 ইন্টু কত আছে 1/r। তো এটা আমার মানে কি, এটা মানে হচ্ছে 1/r যে আছে এটাকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তারপরে যে রেজাল্টটা পাবো সেটাকে আরো একবার করতে হবে। আমি যদি একটু ভাঙায় লিখি এটা, তাহলে ডেল ডেল এক্স এর সাথে কি করব ডেল ডেল এক্স 1/r। তো এই যে রেজাল্টটা পাবো এখান থেকে তাকে আবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথমে আমি হচ্ছে এই ভিতরটা নির্ণয় করি। তো দেখি তাহলে ডেল ডেল এক্স, আমি এটা একটু আলাদা করে নির্ণয় করে আসি তাহলে লিখতে সুবিধা হয়তো। তাহলে আমার এখানে ডেল ডেল এক্স 1 বাই কত আর, ডেল ডেল এক্স এখানে হচ্ছে 1/r। তো দেখি এখানে আর কিন্তু আমার যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে এক্স থেকে চলক ধরতে হবে এবং আর এর মান হচ্ছে এইটা। তো এখানে তাহলে কি হবে, যে আর কে যখন আমি এক্স এর সাপেক্ষে করব শুধুমাত্র এক্স এর পরিবর্তন হবে। তাহলে পুরোটাকে আমি কি ধরবো, এক্স ধরবো। পুরোটাকে যদি এক্স ধরি, এটা আমি লিখে ফেলি, তাহলে 1/, এমনই থাক যে 1/, যে আর আছে পুরোটাকে কি ধরলাম আমি, এক্স ধরলাম। তাহলে 1/r, 1/r কে কি লিখবো -1/r স্কোয়ার, -1/r স্কোয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এই আর তো আবার কি না শুধুমাত্র আর না, কিংবা শুধুমাত্র ছোট্ট একটা এক্স না। তো এটাকে আমার কি করতে হবে, আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি যদি আর কে আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি থাকবে এখানে ডেল আর বাই ডেল এক্স। তাহলে এখন আমার এখানে কি লাগবে, এই যে ডেল আর বাই ডেল এক্স পাইলাম, এটারও আমার মান বের করতে হবে আলাদা করে। তাহলে দেখি আমার হচ্ছে ডেল ডেল এক্স অফ আর মানে কি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে পুরোটাকে কি ধরবো, ভিতরেরটাকে আমি এক্স ধরবো।
তাহলে রুট এক্স কে করলে কি পাওয়া যাবে, 1/2√x, 1/2√x, এক্স হচ্ছে পুরোটাই। কিন্তু ভিতরে যে যাকে আমি এক্স ধরেছিলাম ও তো আবার কি না এক্স না, তাহলে ওটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে, তাহলে করলে পাওয়া যাবে হচ্ছে 2x, এখানে 2 2 কাটা। এখন নিচের এই মানটা একটু খেয়াল করি, এটা কার মান, আর এর মান না, তাহলে থাকতেছে কত এখানে x/r। তাহলে আমার হচ্ছে ডেল আর বাই ডেল এক্স এর মান কত আসতেছে, x/r, এটা হচ্ছে ডেল আর বাই ডেল এক্স এর মান। এখন এই মানটা এখানে বসাই দিই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে -1/r², আর এখানে কত x/r, তাহলে আমি পাচ্ছি কত -x/r³। তো এটা হচ্ছে আমার কি এই ডেল বাই ডেল এক্স ইন্টু 1/r এর মানটা পাইলাম আমি। এখন এই মানটা আমি এখানে বসাই দিই, তাহলে দেখি কত থাকতেছে এখানে ডেল ডেল এক্স, আর ভিতরে কত -x/কত r³ আচ্ছা এবার আসি এখানে, তাহলে এটা আমার কি হচ্ছে এখানে -x/r³ যে আছে এটাকে আবার এক্স এর সাপেক্ষে কি করতে হবে, অন্তর্গ্রহণ করতে হবে। তো এই আর যে আছে এখানে r³, এই আরও কিন্তু একটা এক্স এর ফাংশন, তাহলে এটা u/v আকারে আছে। তো তাহলে u/v কে কেমনি করে ডিফারেন্সিয়েশন করতে হয়, এই মাইনাসটা আগে থেকেই ছিল, তাহলে নিচে যে ভি আছে অর্থাৎ r³ আছে তাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে r³ যদি আমি স্কোয়ার করি, আর এখানে কি থাকবে, r³ থাকবে, আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1 মাইনাস, এবারে এক্স কে রাখলাম, r³ কে কি করবো, অন্তর্গ্রহণ করবো, তাহলে r³ করলে হচ্ছে 3r², কিন্তু আর তো আবার কি না এক্স না, ওটাকে আবার একবার করলে কি হবে, ডেল আর বাই কত ডেল এক্স। তাহলে যদি মানগুলো বসাই দিই, মাইনাস নিচে থাকবে হচ্ছে r⁶, এখানে হচ্ছে r³, এখানে -3x r²। এখন এই যে ডেল আর বাই ডেল এক্স এর মান কিন্তু বের করে রাখছি আমি, এই যে এখানে এই যে ডেল আর বাই ডেল এক্স এর মান কত আমার, এই যে x/r, ডেল আর বাই ডেল এক্স এর মান হচ্ছে x/r। তাহলে যদি আমি হিসাব করি কত থাকতেছে দেখি, উপরে -r³, এখানে মাইনাস একটা আর কাটা, তাহলে 3x²r, আর এখানে থাকতেছে কত r⁶, এখানে এখানে মাইনাস থাকতো, তাহলে যদি r⁶ যদি ভাগ করে দেই, এখানে থাকবে হচ্ছে -1/r³, আর এখানে থাকবে +3x² / r⁵। তো এটা কিন্তু আমি কি পাইলাম, এই যে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স² 1/r এর মান, এটা হচ্ছে ডেল স্কোয়ার ডেল x² 1/r এর মানটা আমি কিন্তু পাই গেলাম। তো এখন তাহলে আমি যে পাবো কি বলে, এক্স এর সাপেক্ষে তো করলাম এটা, এখন যদি ওয়াই এর সাপেক্ষে করি তো একইভাবে কি লিখতে পারি আমি, ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল y² 1/r এর মানটা কিরকম হবে, -1/r³ থাকবে, শুধু এক্স এর জায়গায় ওয়াই চলে আসবে, তাহলে 3y² ডিভাইডেড বাই r⁵। একইভাবে ডেল ডেল z², এটা আসবে কিরকম, যে -1/r³ প্লাস 3z² ডিভাইডেড বাই r⁵ তাহলে এখন আমার লাগবে কোনটা, এই লাইনটা না, কোন লাইনটা, এই যে এই লাইনটা, অথবা এই লাইনটা লিখতে পারি আমি আর কি, হ্যাঁ এটা 1 নাম্বার দিলাম। তো 1 নম্বরে সবগুলো মান এখন বসাই দিই, তাহলে আমি পাচ্ছি কত এখানে ডেল স্কোয়ার 1/r, সবগুলো মান বসাই, প্রথমে এইটা বসাই, তাহলে কি থাকবে -1/r³ প্লাস এখানে কত 3x² ডিভাইডেড বাই r⁵ -1/r³, এখানে হচ্ছে প্লাস 3y² ডিভাইডেড বাই r⁵, এখানে হচ্ছে 1/r³ প্লাস 3z² ডিভাইডেড বাই r⁵। এবার এই একটা দুইটা তিনটা, তাহলে -3 ডিভাইডেড বাই r³ প্লাস, এবং এদের এবং এদের মধ্যে লসাগু করে ফেলি, তাহলে থাকবে কি এখানে r⁵, আর ওখানে উপরে হচ্ছে 3 × x² প্লাস y² প্লাস z² এরকম থাকবে। তাহলে এবারে দেখি -3/r³ প্লাস, এখন এই যে x² প্লাস y² প্লাস z² পরিবর্তে r² বসানো যায়, তাহলে r² ডিভাইডেড বাই r⁵, এই দুজন কাটলে থাকবে কত নিচে r³। এখন এটা এবং এটা দেখতে একই রকম, প্লাস মাইনাস আছে, তাহলে এটা কত আসছে আমার 0। তো এই পর্যন্ত আমার হচ্ছে প্রমাণ করতে বলছে। এবার 2 নম্বর অংশে আসি, এখানে কি আছে, নেবলা ক্রস নেবলা ফাই ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। আর এখানে নেবলা ফাইটা কি আছে, মানে নেবলা ফাই বলতে গ্রেডিয়েন্ট ফাই বোঝানো হচ্ছে, এবং যে রেজাল্টটা পাবো সেটাকে আবার কি করতে হবে, কার্ল নির্ণয় করতে হবে। তাহলে নেবলা ক্রস নেবলা ফাই, তাহলে দেখে নির্ণয় করি এটি। 2 নাম্বারটা কি প্রমাণ করতে হবে, যে নেবলা ক্রস নেবলা ফাই ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। তাহলে আমি সবার আগে হচ্ছে নেবলা ফাইটা নির্ণয় করে ফেলি, তাহলে নেবলা ফাই মানে গ্রেডিয়েন্ট ফাই আর কি,
তাহলে আগে ন্যাবলাটা বসাই, এখানে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কত কে, একসাথে গুণ কার করতেছি আমি ফাই এর। তাহলে যদি ফাই এখানে গুণ করি কি পাবো, এখানে ডেল ফাই ডেল এক্স আই প্লাস, আমার তো ফাই দেওয়া নাই, ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই ডিভাইডেড বাই ডেল জেড কে। তো আমি কিন্তু ন্যাবলা ফাই পাই গেছি, এখন কি করব, ন্যাবলা ক্রস ন্যাবলা ফাইটা নির্ণয় করব। তাহলে ন্যাবলা ক্রস ন্যাবলা ফাই, তো ক্রস কেমনে করে, এখানে আই এখানে জে এখানে কে, এবারে ন্যাবলার সহগগুলো বসে যাবে আই জে কে সহ, এখানে ডেল ডেল এক্স এখানে ডেল ডেল ওয়াই এখানে ডেল ডেল জেড। আর ন্যাবলা ফাই এর জন্য কি পাইলাম, এটার জন্য এই যে এখান থেকে আসি, যে ডেল ফাই ডেল এক্স এখানে ডেল ফাই ডেল ওয়াই এখানে ডেল ফাই ডেল জেড। তাহলে এখন দেখি, যদি আমি প্রথম কলাম এবং রো বরাবর যদি বিস্তৃতি করি, এখানে থাকবে হচ্ছে কত আই, এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে ডেল ডেল ওয়াই এর সাথে গুণ হচ্ছে কার, ডেল ফাই বাই ডেল জেড মাইনাস এইটার সাথে এটা গুণ, তাহলে এখানে কি হবে ডেল ডেল জেড এখানে ডেল ফাই বাই ডেল ওয়াই। এখন যদি মাইনাস জে কে রাখি এখানে আমি, তাহলে এই লাইন বাদ, তাহলে এইটার সাথে এটা গুণ, মানে কি হবে এখানে ডেল এক্স ডেল ফাই বাই ডেল জেড মাইনাস এখানে আবার ডেল ডেল জেড এর সাথে কার গুণ হবে, ডেল ফাই বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স। এখন প্লাস কে কে যদি রাখি, তাহলে এবার এ লাইন বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে ডেল ডেল এক্স এখানে হচ্ছে ডেল ফাই বাই ডেল ওয়াই মাইনাস এখানে থাকবে ডেল ডেল ওয়াই আর এখানে হচ্ছে কত ডেল ফাই ডেল এক্স। এখন যদি আমি সবগুলো গুণ করে দিই, তাহলে এখানে কত থাকতেছে আমার আই এখানে ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল জেড মাইনাস এখানে ডেল টু ফাই এখানেও ডেল ওয়াই ডেল জেড মাইনাস জে এখানে কত ডেল টু ফাই ডিভাইডেড বাই ডেল এক্স ডেল জেড মাইনাস এখানে ডেল টু ফাই ডিভাইডেড বাই কত ডেল এক্স ডেল জেড। আর প্লাস কে এর জন্য এখানে দেখি ডেল ডেল ফাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ফাই ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে মানটা এবং এই মানটা কিরকম, একই রকম না, সবগুলো দেখতে একই রকম, মাইনাস হয়ে গেছে, তাহলে কত সবগুলো শূন্য হয়ে যাবে, তো আই ইন্টু শূন্য মাইনাস জে ইন্টু শূন্য প্লাস কে ইন্টু কত শূন্য, তাহলে সবগুলো আমার কি হচ্ছে শূন্য। তো এইটাই আমার কি প্রমাণ করতে বলছে। এবার ৭৭ নাম্বারটা দেখি, এখানে কি আছে যে একটা নৌকা নদীর প্রস্থ বরাবর এত বেগে চলা শুরু করছে, যদি স্রোতের বেগ এত হয় এবং নদীটা 2 কিলোমিটার যদি প্রশস্ত হয়, তাহলে অপর পাড়ে পৌঁছাইতে কত টাইম লাগবে এবং নৌকার লব্ধি বেগ কত সেটা নির্ণয় করো। তো আমি এটা একটু ফিগারটা যদি আঁকাই, তাহলে প্রথম লাইনে বলা আছে যে প্রস্থ বরাবর চলা শুরু করছে, প্রস্থ বরাবর বলতে একদম সোজাসুজি চলা শুরু করছে, রওনা দিছে সোজাসুজি বরাবর, তার মানে ন্যূনতম সময়ে মানে যাবে আর কি, যেহেতু সোজাসুজি রওনা দিছে আমার। তো নৌকার বেগটা দেওয়া আছে কত 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, আর স্রোতের বেগ দেওয়া আছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর নৌকার প্রস্থ দেওয়া আছে কত 2 কিলোমিটার, এখান থেকে এটা কত আমার 2 কিলোমিটার। তো এবার দেখি প্রথমে একটা টাইম কত লাগবে সেটা বের করি। তো এই যে প্রস্থ বরাবর বেগ কত 20 এবং প্রস্থ বরাবরই দূরত্ব কত 2 কিলোমিটার, তো এখান থেকে আমি এস ইকুয়াল ভিটি লিখতে পারি, এস ইকুয়াল কত ভিটি, এস এর মান কত 2 কিলোমিটার বা 2000 মিটার, আর প্রস্থ বরাবর বেগ কত 20, আর এখানে টাইম কত জানি না, তাহলে এখান থেকে টি নির্ণয় করে আসতেছে হচ্ছে 100 সেকেন্ড। তো অথবা আরেকটা আমরা যেটা মুখস্থ করছি আর কি, যে ন্যূনতম সময় পার হওয়ার জন্য কি করা লাগে, টি ইকুয়াল ডি বাই ভি হয়, এখান থেকে করলে ওই একই জিনিস, তাহলে আমার টাইম আসছে কত 100 সেকেন্ড। এখন এখানে চাইছে কি নৌকার লব্ধি বেগ কত নির্ণয় করো, তো লব্ধি বেগ কোনটা, আমার তো নৌকা গেছে এই দিক বরাবর কিন্তু পৌঁছাবে না তো এই দিক বরাবর, পৌঁছাবে ধরলাম এই লব্ধি বরাবর এইদিকে কোন একদিকে, তো ধরলাম হচ্ছে ডাব্লিউ বেগে পৌঁছাবে, তো তাহলে লব্ধি বেগটা আমার কি হবে ডাব্লিউ সমান রুট
20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 20 ইন্টু 15 ইন্টু কত cos 90। তাহলে cos 90 মাত্র শূন্য, আর এই দুটো স্কোয়ার করলে থাকবে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার কি নৌকার লব্ধি বেগ। আচ্ছা, এবার 78 নম্বরে আসি। এখানে কি বলা আছে যে দুইটা ভেক্টরের বৃহত্তরটি ক্ষুদ্রতরের √2 গুণ যদি হয় তাহলে দেখাও এদের লব্ধি বৃহত্তরটির সাথে যে কোণে আনত তার মান π/4 অপেক্ষা বেশি হবে না। তো আমি ধরলাম ক্ষুদ্রতর যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে আমার কত পি। তাহলে বৃহত্তরটা আমার কি আসতেছে √2p, যেহেতু √2 গুণ। এখন একটু আমি যদি ফিগারটা আঁকাই, ধরলাম এই দিক বরাবর আছে বৃহত্তরটা, তাহলে √2p, আর পি আছে ধরি এই দিক বরাবর। এখন ধরলাম যে কোনো একটা হইলো আর কি। এখন এদের লব্ধি যেটা আছে, লব্ধিটা অবশ্যই এই দিক বরাবর থাকবে কোন একদিকে, যে কোনো একদিকে, জানি না কোন দিকে থাকবে। এই লব্ধি ধরলাম আমি কত, এটা আর। এবারে ধরলাম যে এই যে লব্ধি যে আরটা আছে না, সেটা বড় যে ভেক্টরটা আছে অর্থাৎ √2p, এটার সাথে আমার থিটা কোণ উৎপন্ন করে। আর ভেক্টর দুটো যে মাঝখানের যে কোণটা পুরোটাই মানে পি এবং √2p যে আছে, সেই কোণটা আমার কত আলফা। এই কোণটা হচ্ছে আমার কত আলফা। এই পর্যন্ত আমার হয়েছে। এখন এবারে আমরা হচ্ছে কি দেখাইতে হবে সেখানে আসি। এখানে বলছে যে লব্ধি বৃহত্তরটার সাথে যে কোনো আনত অর্থাৎ থিটা এর মানটা π/4 অপেক্ষা কখনোই কি হবে না, বেশি হবে না। তার মানে থিটা বেশি হবে না, অর্থাৎ লেস দেন হইতে পারে অথবা সমান হইতে পারে। সর্বোচ্চ হলে π/4 হইতে পারে, অথবা π/4 থেকে কি হবে, ছোট হবে। কোনোদিনও কি হবে না, π/4 থেকে বেশি হবে না। এটাই আমার কি দেখাইতে বলছে। তো এখন দেখি এখান থেকে আমি tan থিটা সমান কি লিখতে পারি, যে tan থিটা সমান অ্যাঙ্গেল কার সাথে √2p এর সাথে, তাহলে √2p প্লাস উপরে হচ্ছে p sin আলফা, এখানে কত p cos আলফা। তাহলে উপরে নিচে দুইটার থেকে p যদি কমন নিয়ে কাটাকাটি করি, উপরে থাকবে sin আলফা আর নিচে থাকবে হচ্ছে √2 প্লাস cos আলফা। এখন আসি, আমারে দেখাইতে হবে থিটার মান লেস দেন অর ইকুয়াল π/4। তার মানে এই tan থিটার যে মানটা সেটার মানটা হইতে হবে লেস দেন অর ইকুয়াল 1। কি জন্যে? কারণ tan π/4 এর মান আবার কত, 1। তাহলে tan থিটার মানটা হইতে হবে লেস দেন অর ইকুয়াল 1। তো এইটাই আমার কি দেখাইতে হবে। অথবা আমি হচ্ছে অন্যভাবে চিন্তা করলে, আমার যে এই যে tan থিটার যে মানটা পাইছি আমি, এই মানটার সর্বোচ্চ মান হইতে পারে 1, ম্যাক্সিমাম মান এটা 1 হইতে পারে। 1 এর থেকে বেশি হওয়া সম্ভব না। যদি হয় তাহলে আমার কিন্তু এটার মানে হবে না। তো তাহলে দেখি আমি এই যে ফাংশনটা দেওয়া আছে, এটা আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করি। তো এটার ম্যাক্সিমাম ভ্যালুটা আমার 1 আসতে হবে, কিন্তু যদি 1 আসে তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তো এবার আসি, তো এটার ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে নির্ণয় করবো। তো এই ভিডিও মানে এবং ম্যাথটা যারা দেখতেছো, তো তোমাদের জন্য যদি তোমরা হচ্ছে অন্তরীকরণ চ্যাপ্টারটা না করে থাকো পুরোটাই, মানে লঘুমান গুরুমান ওখানে, তো যদি এটা না করে থাকো তাহলে তুমি হচ্ছে এখন এটা আর স্কিপ করো, এটা দেখার দরকার নেই। আগে লঘুমান গুরুমান শেষ করে আসবা, তারপরে এটা দেখবে, নাহলে এটা কিছু বুঝবা না। তো তাহলে দেখি এই যে আমার যে ফাংশনটা দেওয়া আছে tan থিটার যে মানটা, এটার আমি ম্যাক্সিমাম ভ্যালু বের করব। তো ধরে নিলাম এটা হচ্ছে y সমান কত, sin আলফা ডিভাইডেড বাই কত √2 প্লাস cos আলফা। তো ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য প্রথমে কি করি, dy বাই dx নির্ণয় করি। তাহলে dy বাই dx, এটা কি u বাই v আকারে আছে, সরি dy বাই d আলফা, এটা আলফার সাপেক্ষে করবো এবার। তাহলে নিচে কত √2 প্লাস cos আলফা স্কোয়ার, আর উপরে হচ্ছে v কে রাখবো, √2 প্লাস cos আলফা থাকবে। এবার সাইন কে করলে কত সাইন কে করলে cos আলফা মাইনাস, এবারে সাইন আলফাকে রাখবো, আর √2 প্লাস cos আলফাকে ডিফারেন্সিয়েট করলে থাকবে হচ্ছে মাইনাস সাইন আলফা। তাহলে আমার এটা কত আসতেছে দেখি, এখানে √2 cos আলফা, এখানে প্লাস cos স্কোয়ার আলফা, এখানে প্লাস সাইন স্কোয়ার কত আলফা, আর নিচে কত √2 প্লাস cos আলফা তার উপরে কিছু স্কোয়ার। তো এটা আমার dy বাই ডি আলফাটা পাইলাম। এখন আসি, তো আমার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কি হইতে হবে, dy বাই ডি আলফাটা 0 হইতে হবে। তাহলে এখান থেকে dy বাই ডি আলফা কত হইতে হবে, 0 হইতে হবে। তো এই মানটা আবার কত, √2 cos আলফা, আর cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান লেখা যাবে কত 1, আর নিচে হচ্ছে আমার √2 প্লাস cos আলফা তার উপরে স্কোয়ার। তো তাহলে এবার দেখি কত আসতেছে, এখানে √2 cos আলফা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে cos আলফা সমান লিখতে পারি আমি কত, -1 বাই √2। তাহলে এখান থেকে আলফা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 135 ডিগ্রি।
তো এই যে তাহলে আলফার মান আমার কত হইতে পারে, সর্বোচ্চ 135 ডিগ্রি হইতে পারে। এখন যদি আলফার মানটা 135 ডিগ্রি হয়, তাহলে টেন থিটার মানটা কত দেখি। টেন থিটার মান যদি আমি হিসাব করি, উপরে হচ্ছে সাইন 135 ডিভাইডেড বাই √2 প্লাস কস 135, উপরে হচ্ছে সাইন 135 ডিভাইডেড বাই √2 প্লাস কস 135, এটা আসতেছে কত আমার 1। তাহলে এখান থেকে থিটার সমান কত লিখতে পারি আমি, π/4। তো এই যে আমার কিন্তু থিটার ম্যাক্সিমাম মানটা কত আসলো, π/4, এর থেকে কিন্তু আর কি হওয়া সম্ভব না, বেশি হওয়া সম্ভব না। তো এই পর্যন্ত আমার দেখাইলেই হবে। এবার 79 নাম্বারটা আসি। এখানে প্রথম লাইনে কি বলা আছে যে একজন সাঁতারু স্থির পানিতে ঘন্টায় 2√2 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারেন। এখানে কিন্তু পানি স্থির, এখন যে বেগটা দেওয়া আছে ওটা কিন্তু ওর নিজস্ব বেগ। তো এখানে কিন্তু আমার ওর নিজস্ব বেগ হচ্ছে কত, ভি সমান 2√2 কিলোমিটার। আর তারপরে বলা হয়েছে যে ঘন্টায়, এটা হচ্ছে পার আওয়ার, এখানে ঘন্টায় 2 কিলোমিটার বেগের স্রোতযুক্ত একটি নদী তিনি সাঁতার কেটে পার হচ্ছেন। এই যে ঘন্টায় 2 কিলোমিটার বেগের যে স্রোতযুক্ত নদী এখানে বলা আছে, এখানে কিন্তু এটা স্রোতের বেগটা দেওয়া আছে। তাহলে এখানে স্রোতের বেগ আমার কি দেওয়া আছে, ভি সমান, এখানে ইউ সমান কত, 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার ভি পাইলাম, ইউ পাইলাম। এখন 1 নম্বর প্রশ্নে কি বলা আছে যে সর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করে অপর তীরে পৌঁছাইতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে। তাহলে সর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করার জন্য যে কোনটা, সেটা কি হয় আমার, আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এটা কিন্তু আর কি ওই যে ট্যান থিটা থেকে আসে আর কি, যে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল উপরে হচ্ছে কত, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, এরকম কিছু একটা। তাহলে যদি মানগুলো আমি বসাই দিই, তাহলে এখানে কজ ইনভার্স মাইনাস ইউ দেওয়া আছে হচ্ছে 2, আর ভি দেওয়া আছে হচ্ছে 2√2। তাহলে এখান থেকে আলফা ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে আমার কজ ইনভার্স মাইনাস 1/√2 আর কি, তাহলে 135, 135 ডিগ্রি। তাহলে সাঁতারও যদি 135 ডিগ্রি কোণে কি করে সাঁতার কাটা শুরু করে, তাহলে ওই পাশে সর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করে পৌঁছাইতে পারবে। এবার 2 নম্বর কি বলছে দেখি, যে সর্বাপেক্ষা কম সময় নদী পার হইতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে। সর্বাপেক্ষা কম সময় আমরা টি সমান কি জানি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। খেয়াল করি এখানে কিন্তু ডি ফিক্স এবং ভি ফিক্স, এদেরকে আমি কোনোদিন কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। আমি তো আর কোনো নদীর কি প্রস্থ কমাইতে বাড়াতে পারবো না। তবে বেগ যে আছে ওটাও আমার ফিক্স একটা বেগে কি করতে পারবো, মানে রওনা দিচ্ছে আর কি। কিন্তু সাইন আলফা যে আছে, আলফা কিন্তু আমি কি করতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি, মানে বিভিন্ন কোণে আমি সাঁতার কাটতে পারি ইচ্ছা। তো তাহলে এই যে টাইমের যে মানটা পুরোটা নির্ভর করতেছে কার উপরে, সাইন আলফার উপরে। এখন টি এবং সাইন আলফা কিন্তু ব্যস্তানুপাতিক পরস্পর, যে টি সমানুপাতিক 1/sin আলফা। তার মানে সাইন আলফার মান বাড়লে টি কমবে, সাইন আলফা কমলে টি বাড়বে। কিন্তু আমার টিটা কি করতে হবে, মানে সর্বনিম্ন করতে হবে, সবচেয়ে কমাইতে হবে। তাহলে সাইন আলফার মানটা সবচেয়ে বাড়াইতে হবে না, সবচেয়ে বেশি করতে হবে। তো সাইন আলফার মানটা সবচেয়ে বেশি কখন হয়, সাইন আলফা ম্যাক্সিমাম 1 হইতে পারে, তখন আলফার মানটা কত, আমার 90 ডিগ্রি। তার মানে যদি আমি 90 ডিগ্রি কোণে যাওয়া শুরু করি বা সাঁতার কাটা শুরু করি, তখন সবচেয়ে কম টাইম লাগবে অপর পারে পৌঁছাইতে। তো তিনি কি বলা আছে এখানে, যে নদীর প্রস্থ যদি 1/√2 কিলোমিটার হয়, তাহলে অপর পারে পৌঁছাইতে কত টাইম লাগবে বের করো। তো কথা হচ্ছে এখানে কিন্তু বলে নাই যে আসলে সর্বনিম্ন সময় নাকি সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার জন্য টাইমটা বের করো। তো আমরা হচ্ছে দুইটা টাইম বের করে রাখি দেখি। তো টি1 এটা হচ্ছে আমি বের করতেছি সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে। তো সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কি হয়, টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখান থেকে ডি অর্থাৎ নদীর প্রস্থ দেওয়া আছে আমার 1/√2, আমার বেগ দেওয়া আছে 2√2, আর সাইন কত 135 ডিগ্রি কোণে রওনা দিছিল। তাহলে এটা হিসাব করলে আসতেছে আমার √2/4 কত ঘন্টা। আর যদি আমি সর্বনিম্ন সময়ের জন্য দেখি, তাহলে ডি বাই ভি, তাহলে ডি হচ্ছে 1/√2, আর বেগ হচ্ছে আমার কত 2√2, এটা আসতেছে কত 1/4 ঘন্টা। তো টাইম এটা হইতে পারে, এটাও হইতে পারে। এরপরে মেধে আসি। এবার এখানে কি বলছে, যে একটি স্রোতস্বিনী নদীতে এমনভাবে নৌকা চালনা করা হইল যেন সেটা ন্যূনতম পথে অপর তীরে পৌঁছায়। আর এতে যে সময়টা লাগে, নদীতে যদি স্রোত না থাকে তার অর্ধেক সময় লাগে। আমি আগে প্রথম লাইনের কাজ করে আসি। তো ধরলাম এটা একটা নদী দেওয়া আছে, এটা হচ্ছে নদীর প্রস্থ, ন্যূনতম পথে পৌঁছাইতে হবে, তার মানে অবশ্যই এদিক বরাবর যাইতে হবে, এবং আমার পৌঁছাইতে হবে অবশ্যই এদিক বরাবর।
তো ধরলাম নৌকার বেগটা হচ্ছে আমার ভি এবং স্রোতের বেগ হচ্ছে আমার কত ইউ, আর লব্ধি বেগটা ডাব্লিউ। যদি আমি স্রোতের বেগটাকে এখানে আনি তাহলে এখানে কত ইউ থাকে। তো এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যায় এখানে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আপাতত প্রথম লাইনে কাজটা আমি করলাম যে ন্যূনতম পথে পৌঁছানোর জন্য এরকম একটা সিনারি হয়, এবং ধরে নিলাম যে টাইম লাগে কত টি। তাহলে এবং এই যে ডি সমান ওমেগা টি লিখতে পারি আমি, সো ডাব্লিউ টি। ডি হচ্ছে এইটা, দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু কত টাইম, বেগ ইন্টু টাইম, এই দিক বরাবরই বেগ, এই দিক বরাবরই দূরত্ব নিছি আমি। তাহলে এখানে থেকে ডি ইকুয়াল ডাব্লিউর জায়গায় রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারটা বসাই দিলাম ইন্টু টি। এটা আমার এই যে টাইমটা পাইলাম, এই যে এতে যে সময় লাগে, এই যে একটা টাইম পাইলাম সেটা বের হইলো এই টাইমটা। এবার পরের লাইনে আসি, যেখানে কি বলছে যে নদীতে যদি স্রোত না থাকে, এবার কিন্তু স্রোত নাই, এখন ইউকে ভুলে যেতে হবে, ইউ নাই, তখন কি লাগে তার অর্ধেক টাইম লাগে। তো স্রোত নাই কিন্তু ন্যূনতম পথে পৌঁছাবে, এই দিক বরাবর রওনা দিবে, এই দিক বরাবরই সে কি ওই পাশে পৌঁছাবে। তাহলে এই ক্ষেত্রে ডি সমান ভি ইন্টু টি বাই টু লিখতে পারি, কারণ এখানে বলছে অর্ধেক টাইম লাগে, টি বাই টু পরিমাণ টাইম লাগে, এখানে যে টাইম লাগছিল তার অর্ধেক পরিমাণ টাইম লাগছে। তাহলে এখান থেকে টি সমান লিখতে পারি কত, টু ডি ডিভাইডেড বাই ভি। এই টি এর মানটা এখানে যেখানে বসাই দিই, তাহলে ডি সমান রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। টি এর মানটা হচ্ছে আমার কত, টু ডি বাই ভি। এখান থেকে উভয় দিক থেকে ভি ভি কাটা, এখান থেকে থাকতেছে ভি বাই টু সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা হচ্ছে ভি। তাহলে ইউ স্কোয়ার সমান থাকতেছে কত আমার, এখানে রুট ছিল, উভয় পাশে যদি বর্গ করে দেই, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। তাহলে ইউ স্কোয়ার সমান থাকতেছে কত, ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। এখানে হচ্ছে থ্রি ভি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। তাহলে ইউ স্কোয়ার সমান থ্রি, ভি এর মান অলরেডি দেওয়াই আছে দুই, তাহলে টু স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, এখানে থাকতেছে হচ্ছে তিন। তাহলে ইউ এর মান পাচ্ছি আমি কত, রুট থ্রি মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার কি স্রোতের বেগ, এটাই নির্ণয় করতে বলা হয়েছে। এবারে 81 দেখি, 81 নাম্বার অঙ্কটা কিন্তু ঠিক একটু আগে যেটা করলাম 78 নাম্বারটার মতোই, যেখানে রুট টু গুণ ছিল আর এখানে কত, 2 গুণ বলা আছে। তো থিটার মানটা পাই বাই 6 সবাইকে কি হতে পারবে না, বেশি হতে পারবে না, এটা কি আমার দেখাইতে হবে। তো এটাও ঠিক আমি আগের বারের মতোই করব, একটা আরেকটা দ্বিগুণ ধরলাম, এইদিকে 2p, এখানে একজন আছে p, এটা হচ্ছে ওদের লব্ধি মান আর ধরলাম, এটা থিটা আর এটা হচ্ছে কত, আলফা। তাহলে এবার আমরা প্রমাণ করতে কি হবে, যে থিটার ম্যাক্সিমাম মানটা পাই বাই 6 হতে পারে অথবা তার কম হতে পারে। তো ম্যাক্সিমাম কিন্তু পাই বাই 6 হবে, এর চেয়ে বেশি আর কি হওয়া সম্ভব না। তাহলে আমি এখানে ট্যান থিটা সমান কি লিখতে পারি, নিচে হচ্ছে 2p থাকবে, এখানে কত p সাইন আলফা, আর এখানে প্লাস p কজ আলফা। তাহলে উপর নিচ থেকে p গুলা চলে গেলে থাকবে কত, সাইন আলফা ডিভাইডেড বাই 2 প্লাস কজ আলফা। এখানে কত আমার ট্যান থিটা। এখন এক কাজ করি, এই যে ট্যান থিটার সমান যে মানটা আছে এটার আমি একটা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করি, যে এটার মান সর্বোচ্চ কত হইতে পারে, এর থেকে বেশি আর হওয়া সম্ভব না, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আমি বের করে ফেলি। এটাকে ধরে নিলাম ওয়াই, ধরতেছি এটা। তাহলে এখন কি করব, ডিওয়াই বাই ডি আলফা বের করব, যেহেতু ম্যাক্সিমাম মানটা বের করতে হবে। তাহলে যদি আমি এখানে উপরে নিচে অন্তরীকরণ করি, ইউ বাই ভি আকারে আছে এটা, তাহলে নিচে 2 প্লাস কজ আলফা স্কোয়ার, এখানে 2 প্লাস কজ আলফাকে রাখলাম, সাইনকে করলে কত পাবো, কজ আলফা মাইনাস, এবারে সাইন আলফাকে রাখলাম, এবার হচ্ছে 2 প্লাস কজ আলফাকে যদি ডিফারেন্সিয়েট করি থাকবে কত, মাইনাস সাইন আলফা। যেটা থাকতেছে আমার হচ্ছে 2 কজ আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর নিচে হচ্ছে কত, 2 প্লাস কজ আলফা স্কোয়ার। তাহলে 2 কজ আলফা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস কজ আলফা, তার উপরে কত স্কোয়ার। তো এই পর্যন্ত আমি কি পাইলাম, এটা ডিওয়াই বাই ডি আলফার মানটা পাই গেলাম। এখন আমার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কি হইতে হবে, এই যে ডিওয়াই বাই ডি আলফা শূন্য হইতে হবে। তাহলে ডিওয়াই বাই ডি আলফা কি হতে হবে, শূন্য হতে হবে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 2 কজ আলফা প্লাস 1 ইকুয়াল 0, এটা তো পাশে পার হয়ে গেলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে কজ আলফা থাকতেছে হচ্ছে মাইনাস হাফ, তাহলে আলফা সমান কত লেখা যায় দেখি, কজ ইনভার্স মাইনাস কত, হাফ। তাহলে আলফা সমান আসতেছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এখন এই যে আলফার মান যে 120 ডিগ্রি পেলাম সেটা এই লাইনে বসাই দিই।
তাহলে যদি মানটা আমি বসাই দিই তাহলে টেন থিটা সমান আমি কি পাচ্ছি দেখি, উপরে হচ্ছে সাইন আলফা, তাহলে সাইন 120, আর নিচে 2 প্লাস কজ 120, তাহলে সাইন 120 ডিভাইডেড বাই 2 প্লাস কজ 120 থাকছে আমার হচ্ছে কত, 1/√3, 1/√3। তাহলে থিটা কত পাবো আমি এখানে, 30 ডিগ্রি বা π/6 যদি রেডিয়ানে লিখি। তো এবার দেখি আমার কিন্তু ম্যাক্সিমাম মানটা π/6 আসলো, তাহলে এখানে থিটার সর্বোচ্চ মানটা আমার কত হচ্ছে π/6, এর থেকে কিন্তু কি আর বেশি হওয়া সম্ভব না। তাহলে থিটার মানটা π/6 অপেক্ষা বেশি হইতে পারে না, এই পর্যন্ত আমার দেখাইতে বলছে। তবে 82 নম্বরে আসি, যেখানে কি দেওয়া আছে যে দুইটা বল একটা বিন্দুতে সমকোণে ক্রিয়া করলে এদের লব্ধি হয় √34 নিউটন। আর এখানে কি বলা আছে যে বল দুইটার ক্ষুদ্রতম লব্ধি 2 নিউটন যদি হয় তাহলে বল দুইটার মান কত নির্ণয় করো। তো প্রথমে আসি সমকোণের জন্য কিরকম হয় সিনারিটা, যে একটা বল ধরলাম হচ্ছে আমার পি, আরেকটা বল ধরলাম আমি কত কিউ। তো যখন এরা সমকোণে ক্রিয়া করে, তো এখন যে লব্ধিটা পাবো তার মান যে 34 √34 দেওয়া আছে, এটা কিভাবে পাবো, √p² প্লাস q² করলে এখান থেকে আসতেছে কত, √34। তাহলে উভয় দিকে যদি আমি বর্গ করে দিই তাহলে p² প্লাস q² ইকুয়াল টু পাচ্ছি আমি কত, √34। আবার এখানে কি বলা আছে যে বল দুইটার ক্ষুদ্রতম লব্ধি 2 নিউটন। ক্ষুদ্রতম লব্ধি, যখন ক্ষুদ্রতম লব্ধি কখন হয়, যখন পি এদিকে কাজ করবে কিউ এদিকে কাজ করবে, তখন আমার ক্ষুদ্রতম লব্ধি পাবো। এবং সেই ক্ষুদ্রতম লব্ধিটার মান হচ্ছে আমার কত, পি মাইনাস কিউ, এটা দেওয়া আছে আবার কত, 2 নিউটন। এখন এক কাজ করি, এই যে p² প্লাস q² যে আছে এখানে একটা ফর্মুলা ফেলাই, তাহলে কি লিখতে পারি, পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইকুয়াল কত, 34। তো এখান থেকে পি মাইনাস কিউ এর মানটা দেওয়া আছে আমার কত, 2, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, এখানে 2pq, এখানে কত, 34। তাহলে এখান থেকে পিকিউটা হিসাব করলে পাচ্ছি আমি 34 থেকে 4 বার 30, 30কে 2 ভাগ করলে কত, 15। তো আমি কিন্তু পিকিউ পাই গেছি। তো এখান থেকে শুধুমাত্র পি এর মানটা বের করি, তাহলে কত থাকবে, 15/কিউ। এই যে পি এর মানটা যে পাইলাম, এই পি এর মানটা আমি এখানে বসাই দিই, তাহলে 15/কিউ মাইনাস কিউ সমান কত, 2। তাহলে এখান থেকে কত আসতেছে, 15 মাইনাস কিউ² ইকুয়াল টু 2কিউ, তাহলে কিউ² প্লাস 2কিউ মাইনাস 15 ইকুয়াল কত, 0। তো দ্বিঘাত সমীকরণ সলভ করলে আসতেছে আমার কিউ ইকুয়াল একটা আসতেছে 3, আর আরেকটা আসতেছে কত, -5। তো আমার -5 যে এটা তো আর সম্ভব না, বলের মান তো আর কি নেগেটিভ হওয়া সম্ভব না, তাহলে কিউ সমান পাইলাম কত, 3। আর কিউ এর মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে পি সমান পাবো হচ্ছে কত, 5 নিউটন। এখানে হচ্ছে আমার কত, 3 নিউটন। তাহলে বল দুটোর মান একটা হচ্ছে 5 নিউটন আর একটা হচ্ছে কত, 3 নিউটন। এই হচ্ছে আমার অ্যান্সার। এবার 83 নম্বরে আসি, এখানে কি বলছে যে কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়ারত দুইটা সমমানের ভেক্টর, দুইটা ভেক্টর যে ক্রিয়া করে এরা দুজনে কি সমান। তো এই লব্ধির যে মানটা সেটা আবার যে কোনো একটা মানের সমান, তার মানে লব্ধি ভেক্টর সবগুলোই সমান মান। ধরলাম একটা ভেক্টর এদিকে পি আছে, আরেকটা ভেক্টর ধরলাম এদিকে অরও কিন্তু পি। এখন এদের লব্ধি এই বরাবর কোনো একদিকে যাবে, এবং এই যে লব্ধির যে মানটা সেটাও আবার কত, আরেকজনের যে কোনো সমান, তাহলে এটাও আমার কত, পি সে আসতেছে। ধরলাম মাঝখানে কোনটা আলফা, তো এই আলফা কোনটায় আমার বের করতে হবে। তাহলে এই ত্রিভুজে লব্ধি সমান কি লিখতে পারি, পি সমান √p² প্লাস 2p ইন্টু পি ইন্টু কজ আলফা না। যদি বোথ সাইডে বর্গ করে দেই, এখানে p² ইকুয়াল 2p² প্লাস 2p² কজ আলফা, ওই দিক থেকে p² কাটাই দেই, তাহলে 2 প্লাস 2 কজ আলফা। তাহলে আমার কজ আলফা 2 কজ আলফা সমান থাকতেছে -1, এখান থেকে কজ আলফা থাকতেছে -1/2, এখান থেকে -1/2 হচ্ছে কজ 120 এর মান, তাহলে আলফা পাচ্ছি আমি কত, 120 ডিগ্রি। এই হচ্ছে আমার কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এবার দেখি 84 নম্বরে আসি, এখানে এ এবং বি এবং সি দেওয়া আছে। তো এম এর মান কত হইলে একটি ঘন সামান্তরিকের আয়তন 24 একক হবে। তো আমরা ঘন সামান্তরিকের আয়তন কেমনে বের করি, তিনটা বাহু যদি দেওয়া থাকে তাহলে এরকম করতে হয়, এ ডট বি ক্রস সি করে দেই, এই যে মানটা যেটা পাই এটা সবগুলো ভেক্টর দেওয়া আছে, এই যে মানটা যেটা পাবো সেটাই আমার কি ঘন সামান্তরিকের আয়তন। তো এইটাকে শর্টকাটে কি লেখা যায়, একটা নির্ণায়ক আকারে লেখা যায়। তো নির্ণায়কের প্রথম প্রথম যে রো আছে সেই রোতে এ ভেক্টরে মানগুলো বসে যাবে, আই যে এ সহগ, তাহলে 2 3 4। তারপরে বি এর সহগগুলো বসবে, তাহলে এখানে 0 4 0, যেহেতু আই নাই জে নাই, আর এখানে আছে এম 3, আই নাই, তাহলে এখানে আই সহগ 0।
তো এই নির্ণায়কের মান বের করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার এই ঘন সামান্তরিকের আয়তন, ঘন সামান্তরিকের আয়তন। এবং সে আয়তনটা অলরেডি দেওয়াই আছে কত, 24 একক। তাহলে এখানে 24 আসবে। এখন দেখি নির্ণায়কটা করি। তাহলে এখানে 2 থাকবে, এটা এবং এটা গুণ। তাহলে 3 4 12 মাইনাস m ইন্টু 0 ইকুয়াল কত, 24। তো এখন দেখি এখানে কি থাকতেছে, 12 দুগুণ 24 ইকুয়াল 24। তো আমি যদি এটা এই পাশে নাও করতাম, এটা যদি আমি নাও করতাম, তারপরেও কিন্তু আমার নির্ণায়ক হিসাব করলে সরাসরি 24 আসতেছে। তো আমার এই যে ঘন সামান্তরিকের যে আয়তন 24 যে আসতেছে, এটার উপরে এম এর কোনো রকম প্রভাব নাই। এম এর মানের উপরে এটার আয়তন একদম নির্ভরই করতেছে না। এম এর মান যা কিছু হোক, 10 হোক, 20 হোক, -100 হোক, -500 হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, যাই হোক, সেই আমার আয়তনটা 24 আসতেছে। অর্থাৎ এম এর যে কোনো এম এর যে কোনো বাস্তব, অবশ্যই বাস্তব হইতে হবে, অবাস্তব তো হইতে পারবে না, বাস্তব মানের জন্য এর আয়তন 24 একক হবে। এম এর মান যা কিছু হইতে পারে, তাহলে এম এর মান টেন্স টু রিয়েল নাম্বার। এবার 85 নম্বরে আসি। এখানে এ এবং বি দেওয়া আছে। যদি ত্রিভুজে দুইটা বাহু নির্দেশ করে, তবে উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয় করো। তো ত্রিভুজে যখন সন্নিহিত বাহু দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করা থাকে, আমরা কি করি, তাদের ক্রস গুণ করি। তারপরে সেই ক্রস গুণের যে প্রোডাক্টটা আসবে তার মান নির্ণয় করব এবং 2 দিয়ে ভাগ করব, করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি ত্রিভুজের ক্ষেত্রফলের মান। তাহলে আগে আমি হচ্ছে এ এবং বি ক্রস করে নেই। এখানে এ ক্রস বি নির্ণয় করতেছি আমি। এখানে হচ্ছে আই, এখানে জে, এখানে কত কে। তাহলে 2 3 5, এখানে 1 -2, এখানে কত 3। তাহলে এখানে আই এর জন্য কত থাকতেছে দেখি, 3 3 9, এখানে -10, তাহলে +10, এখানে -j, এলাইন এলাইন বাদ, 3 2 6 -5, এখানে +k, এলাইন এলাইন বাদ, -4 -3। তাহলে 10 এবং 9 19 আই, এখানে হচ্ছে -j, এখানে -7k। তো আমি a ক্রস b পেয়ে গেছি। এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু a ক্রস b এর যে মানটা। তাহলে এখানে হাফ থাকবে, আর a ক্রস b এর মান কত, √19 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তো এটা হিসাব করলে আসতেছে হচ্ছে আমার ½ 411 বর্গ একক। এটাই হচ্ছে আমার কি ত্রিভুজের ক্ষেত্রফলের মান। এবার সিএসি দেখি। এখানে বলা আছে যে উত্তর পূর্ব দিকে প্রথমে একজন লোক 20 মিটার গেল, তারপরে উত্তর পশ্চিম দিকে আবার গেল। আগে তাহলে দিকগুলো একটু আঁকায় ফেলি তো, কোন দিকে কি হয়। উপরে যদি উত্তর হয়, এদিকে আমার দক্ষিণ। যদি এদিকে উত্তর হয়, তাহলে এদিকে হয় পশ্চিম, আর এদিকে হয় কত, পূর্ব। এটা হচ্ছে আমার কত, পশ্চিম। তাহলে প্রথমে কি বলছি, একজন লোক উত্তর পূর্ব দিকে 20 মিটার গেছে। উত্তর পূর্ব দিকে ধরলাম এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দু থেকে। তাহলে উত্তর পূর্ব ঠিক এই বরাবর গেছে, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। উত্তর দিকের সাথে 45, পূর্ব দিকের সাথেও অ্যাঙ্গেলে 45 ডিগ্রি কোণে। এটা একটু ভালো করে আঁকাই। এদিক বরাবর গেল কত, 20 মিটার। এটা হচ্ছে কত, 20 মিটার। এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা আঁকাইলাম। তারপর আবার কি করছে, উত্তর পশ্চিম দিকে ঘুরে আবার 10 মিটার গেছে। এখন উত্তর পশ্চিমটা আবার কোন দিকে, ঠিক এই দিক বরাবর না। এই যে উত্তর পশ্চিম হচ্ছে আমার এই দিক বরাবর। এটা অবশ্যই এই কোণটা 45, এই কোণটা 45 হইতে হবে, কিন্তু বলছে উত্তর পশ্চিম দিকে। উত্তর দিকের সাথে 45, পশ্চিম দিকের সাথেও 45 ডিগ্রি কোণে গেছে। এটা আবার কত, আমার 10 মিটার। তাহলে ফাইনালি ধরলাম এই জায়গাটায় ওই লোকটা আমার পৌঁছাইছে। এখন বলছে স্মরণের লব্ধি কত। এই যে আমার এই মানটা, এটাই আমার কি বের করতে হবে। প্রথমে এদিক গেছে, তারপর এদিক গেছে, তাহলে লব্ধিটা হবে আমার এই বরাবর। এবার একটু খেয়াল করি, আমার এই কোণটা কিন্তু 45, এই কোণটা হচ্ছে 45 এবং এই কোণটাও 45, তাহলে টোটাল কোণটা আমার 90। এটা কিন্তু একটা পিথাগোরাস, সরি, সমকোণী একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না। তাহলে সমকোণী ত্রিভুজের অধিভুজ কোণটা, এই লব্ধির যে মানটা আমি জানি না, সেই লব্ধির মানটা কত, আর ধরে নিলাম। এটাই বের করতে হবে। তো এই ত্রিভুজ থেকে আমি কি লিখতে পারি, আর স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে আর আসতেছে কত, 100 প্লাস এখানে কত, 400। তাহলে √500। এটা করলে আসবে হচ্ছে √500, 10√5, 10√5 এত মিটার। এটাই হচ্ছে আমার কি স্মরণের লব্ধির মান। তো এবার হচ্ছে পরের মানটা দেখি। এখানে কি দেওয়া আছে, একটা বিন্দুতে কোনো একটা বস্তুর উপর টোটাল 4টা, 2 4টা, হ্যাঁ 4টা বল ক্রিয়া করে। আমি এখানে 5টা কেন লিখলাম, 4টা বল ক্রিয়া করে।
আচ্ছা বইতে আর কি 5টা দেওয়া আছে, তো কপি করতে গিয়ে ভুল হয়ে গেছে, মানে খেয়াল করি নাই। তো যাই হোক, টোটাল 4টা বল একই তলে ক্রিয়া করে, এদের লব্ধি কত নির্ণয় করো। তাহলে দেখি, এদিক এক্স অক্ষ বরাবর একটা বল, এই একটা বল, এই একটা বল, আর এই একটা বল, টোটাল কয়টা বল? 4টা বল। এরকম করে আমার কি করতেছে, ক্রিয়া করতেছে। তাহলে এবার আসি, আমি ধরলাম এদের লব্ধি কোন দিকে হবে আমি কিন্তু জানি না, মানে যে কোনো দিকে হইতে পারে। এখন কোন দিকে হবে আমি কিন্তু নির্দিষ্ট করে জানি না। তো ধরতেছি লব্ধিটা হচ্ছে এই বরাবর ক্রিয়া করে, লব্ধি আমার এই বরাবর ক্রিয়া করে, সেই লব্ধিটা হচ্ছে আমার কত? আর। আমি লব্ধি কত জানি না কিন্তু এখনো। এবং এই আরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা এটা 19, এটা 11, এটা 15, আর এটা কত? আচ্ছা এখানে মনে হচ্ছে বইতে প্রিন্টিং কিছু মিস্টেক আছে, এই বলটা আবার মান আমার দেওয়া নাই। আচ্ছা আমি ধরলাম এই চারটায়, টোটাল এই চারটার জন্য আমি কি করি, লব্ধির মানটা বের করি। তো ধরলাম এখানে কোনো বল নাই। তাহলে এখন উপাংশ সূত্র অনুসারে কি পাই এখানে? লব্ধির যে আনুভূমিক উপাংশ সেটা কত? আর কস থিটা। এটার সমান হবে প্রত্যেকটা বলের ইন্ডিভিজুয়ালি আনুভূমিক উপাংশের যোগফলের কত সমান। প্রথমে 15 এর জন্য আসি, 15। তো 15 এর আনুভূমিক উপাংশ কত? 15 কস, এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 135, কিন্তু 90 প্লাস 45, এই কোণটা কিন্তু আমার 45। তাহলে 90 প্লাস কত? 45 প্লাস, এরপর হচ্ছে 11 নিউটনের জন্য আসি। 11 কত? 11 কস, এটা হচ্ছে এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, সরি এই ভিতরে কোণটা 30 দেওয়া আছে, এটা 30 না, ভিতরে কোণ কত আছে? 30 ডিগ্রি। তাহলে এই যে 11 নিউটন যে বলটা আছে সেটা এক্স অক্ষের সাথে টোটাল 180 প্লাস 30, মানে 210 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 210 ডিগ্রি প্লাস। তারপরে 12টা আসি, 12 নিউটন কি করে? এটা হচ্ছে 270 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কস 270, সবগুলো আনুভূমিক উপাংশ কি করতেছি? যোগ করতেছি। আর এখানে 19 নিউটন তো এক্স অক্ষে বরাবরই কাজ করতেছে, তাহলে 19 কস কত? 0। আমি যদি সবগুলো এখানে হিসাব করি তাহলে আর কস থিটা দেখি কত পাই আমি। 15 কস 90 প্লাস 45, 135 প্লাস 11 কস 210 প্লাস 12 কস 270, 12 কস 270 প্লাস 19 কস 0, এটা আসতেছে হচ্ছে আমার মাইনাস মাইনাস 1.13288, এরকম কিছু একটা। এখন একইভাবে আমরা হচ্ছে আর সাইন থিটাও নির্ণয় করে ফেলি। এখন কি নেব? উলম্ব উপাংশ নেব, শুধু কসের জায়গায় এবার সাইন বসে যাবে। তাহলে সাইন 135, এখানে 11 সাইন 210, এখানে 12 সাইন 270, এখানে 19 সাইন কত? 0। দেখি তাহলে সবগুলোকে আবার সাইন বানাই ফেলি। এখানে সাইন সাইন 210, আচ্ছা সাইন 270, আর লাস্টেরটাতে সাইন 0। তাহলে আসতেছে হচ্ছে -6.89, আর সাইন থিটা আমি কি পাচ্ছি? -6.89। তো এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে কি দিলাম? 2 নাম্বার দিলাম। এখন যদি আমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করি কি পাবো? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে যদি আরটা কমন নেই তাহলে সাইন স্কোয়ার প্লাস থিটা স্কোয়ার সমান 1 থাকতেছে, তাহলে শুধুমাত্র আর স্কোয়ার থাকবে এখানে, ইকুয়াল এদেরকে বর্গ করতে হবে 1.13288 স্কোয়ার প্লাস এখানে -6.89, তার উপরে কত? স্কোয়ার। তাহলে এখান থেকে আর সমান হিসাব করলে আসতেছে রুট -1.13288 স্কোয়ার প্লাস এখানে 6.89, তার উপরে কত? স্কোয়ার। দেখি এটা কত আসে, অ্যান্সার স্কোয়ার প্লাস -1.13288 তার উপরে স্কোয়ার। এটা আসতেছে হচ্ছে আমার 6.98, এখানে কত? 6.98, এত হচ্ছে নিউটন যদি 4টা বল ক্রিয়া করে। তো বইতে হচ্ছে 8.8 নিউটন দেওয়া আছে, তো হইতে পারে। এখন কি জন্য আসলো? কারণ এই যে কোণের মানটা, সরি এই যে বলটা আছে এটা কিন্তু আমার দেওয়াই নাই, বইতে আর কি লেখা নাই। তো আমি এই যে 4টা দেওয়া আছে সেই 4টার জন্য করলাম কত? 6.98 নিউটন। তাহলে এত হবে কি আমার লব্ধির মানটা। এবার 88 নম্বরে আসি। এখানে বলা আছে একটা গাড়ি পূর্ব দিকে এত, উত্তর দিকে এত, তাহলে আগে দিকগুলো আঁকাইতো, কোনটা কোন দিকে হয়।
উত্তর এদিকে, এদিকে দক্ষিণ, এদিকে হচ্ছে আমার পশ্চিম, আর এদিকে আমার কত পূর্ব। তাহলে প্রথমে কি করছে, প্রথমে পূর্ব দিকে 50 মিটার গেছে। কোন দিকে? পূর্ব দিকে। এই পূর্ব দিকে গেছে হচ্ছে আমার কত 50 মিটার। এটা হচ্ছে কত 50 মিটার। তারপরে কি করছে, উত্তর দিকে আবার 30 মিটার গেছে। এই যে উত্তর দিকে কত 30 মিটার গেছে। তারপরে উত্তর পশ্চিম দিকে আবার 30 মিটার গেছে। এই যে উত্তর পশ্চিম দিকে কত 30 মিটার গেছে উত্তর পশ্চিম দিকে। তাহলে এই কোণটা অবশ্যই 45, এটাও কিন্তু 45 হবে। ফাইনালি ধরলাম এখান পর্যন্ত পৌঁছাইছে। এখন বলছে সর্বমোট সরণ কত নির্ণয় করো। তো সর্বমোট সরণ কোনটা? ঠিক এই যে লাইনটা, এটাই। এই যে লাইনটা এটা প্রথমে গেছে এই বরাবর, তারপরে গেছে এই বরাবর, তারপরে গেছে কোন দিকে? এই বরাবর। আর সরণটা, সরণটা হচ্ছে আমার কত? এইটা। তো সরণটা ধরলাম হচ্ছে আমার আর। এই অঙ্কটা ঠিক আমি আগের বারের মতোই করে করব। প্রত্যেকটার এক্স অক্ষ বরাবর উপাংশ নেব। ধরলাম এই সরণ যা আর যে আছে সেটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে দেখি এখানে আমি আর কস থিটা সমান কি লিখতে পারি? 50 cos 0 প্লাস 30 cos 90 প্লাস 30, এই 30 এটা আবার এক্স অক্ষের সাথে 45 প্লাস 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 30 cos 135। তাহলে এটা হিসাব করলে দেখি কত আসে। 50 cos 0, 50 cos 0 প্লাস 30 cos 90 প্লাস 30 cos 135। এটা আসতেছে হচ্ছে 50 মাইনাস 15√2। 50 মাইনাস 15√2, এটাকে 1 নাম্বার দিলাম। তাহলে একইভাবে যদি আমি আর সাইন থিটাটা নির্ণয় করি, শুধুমাত্র কসের জায়গায় কি বসে যাবে? সাইন বসে যাবে। তাহলে 50 সাইন 0, 30 সাইন 90, 30 সাইন 135। এখান থেকে দেখি আর সাইন থিটা কত আসতেছে। এডিট করে একটু কসের জায়গায় সাইন বানাই ফেলি ক্যালকুলেটরে। তাহলে সাইন, এখানে সাইন 90, আর লাস্টে কত? সাইন 135। এটা আসতেছে কত? 30 প্লাস 15√2, 30 প্লাস 15√2, এটাকে 2 নাম্বার দিলাম। এখন কি করবো? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করবো। তাহলে আর স্কোয়ার কি আসবে আমার? 50 মাইনাস 15√2 স্কোয়ার প্লাস 30 প্লাস 15√2 কত স্কোয়ার। এখান থেকে আর স্কোয়ারটা দেখে হিসাব করলে কত আসতেছে? 50 মাইনাস 15√2 তার উপরে স্কোয়ার প্লাস 30 প্লাস 15√2 তার উপর কত স্কোয়ার। 3451, 3451.47। তাহলে এটাকে যদি রুট করে দেই দেখি কত আসে। রুট অ্যান্সার ইকুয়াল, এটা আসতেছে হচ্ছে 58.749 বা 75 লিখতে পারি। 58.749 এত কি মিটার। তো এই হচ্ছে আমার কি লব্ধি সরণের মান। এবার 89 এখানে দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে। প্রথমে এদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করো। তাহলে দেখি ফটাফট মধ্যবর্তী কোণটা নির্ণয় করে ফেলি। এখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা 1 নাম্বার জন্য কি করতে পারি? এ ডট বি সমান এ বি কস থিটা। এখানে থিটার মানটাই লাগবে। ধরলাম থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে কস থিটা সমান কি লিখতে পারি? এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে যদি আমি এ ডট বি নির্ণয় করি, তাহলে আয়ের সহ গুণ আয়ের সহ, 4 দুগুণ 6, যে সহ গুণ করলে +3, আর কে সহগুলো গুণ করলে -3 5 15। আর এ এবং বি এর মান আলাদা আলাদা করে বসাই। 4 3 5, 4 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার ইন্টু 2 1 3, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে দেখি তো এটা কত আসে হিসাব করলে। 6 প্লাস 3 মাইনাস 15, মাইনাস কত 15, আর নিচে হচ্ছে রুট 4 3 5 স্কোয়ার, 4 3 5 স্কোয়ার, এর সাথে গুণ আবার কত 2 1 3 স্কোয়ার, 2 যোগ 1 যোগ 3 স্কোয়ার। তাহলে আসতেছে কত? -0.226, -0.226। এখান থেকে থিটা সমান কি লেখা যাবে? কজ ইনভার্স -0.226। তাহলে কজ ইনভার্স অ্যান্সার করলে আসতেছে আমার কত? 103.10 আসতেছে। তো বইতে দেওয়া আছে 98.7। তাহলে ভুল করে করলাম। এ ডট বি 4 দুগুণ 8, 4 দুগুণ 8 না 4 দুগুণ 6 লিখে ফেলছি আমি আবার। এখানে হচ্ছে 8 হয়তো, 4 দুগুণ 8 হয়। তাহলে 8 আর 3, দেখি আবার এটা এডিট করে বসাই দিই। উপরে 8,
তাহলে থাকতেছে -0.15। এখানে হচ্ছে আমার কত -0.15, এখানেও কত 0.15। তাহলে এবার কজ ইনভার্স অ্যান্সার করলে আসতেছে দেখি কত 98.695 বা 7 লেখা যায়, যে থিটা সমান আসতেছে 98.7 ডিগ্রি। তারা দুজনের মধ্যবর্তী কোণ পাই গেলাম। এবার দুয়ে কি বলছে যে এ এবং বি কে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরো এবং তার ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা বের করো। তাহলে তো অবশ্যই সম্ভব, এ ক্রস বি করে তার মান যেটা সেটাই আমার কি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমি এখানে এ ক্রস বিটা আগে নির্ণয় করে ফেলি, আই জে কে। আগে এ সহগগুলো বসাই দিই, 4 3 -5, আর এখানে কত 2 1, এখানে 3। তাহলে এখানে আই 3 3 9, -a +5, মাইনাস যে এই লাইন এলেন বা 3 4 12, এখানে প্লাস 2 গুণ 10, এখানে প্লাস কে এই লাইন এলেন বা 4 কে 4, -3 গুণ 6, 9 পাশে 14 আই, এখানে হচ্ছে 22 জে -22 জে, আর এখানে 4 থেকে 6 দিলে -2, তাহলে -2 কে। তো এ ক্রস বি তো পাই গেলাম। এখন আমার ক্ষেত্রফলটা কি হবে, এ ক্রস বি এর যে মানটা সেটাই এ ক্রস বি এর মান। তাহলে √14² প্লাস 22² প্লাস 2², √14² প্লাস 22² প্লাস কত 2², আসতেছে হচ্ছে 26.15, 26.15। এত কি আমার বর্গ একক, তো এটাই ক্ষেত্রফল, তার মানে নির্ণয় করা কি সম্ভব। এবার পরের ম্যাথটা দেখি। এখানে দুইটা ভেক্টরের যোগফল দেওয়া আছে এবং বিয়োগফলটা আমার কি দেওয়া আছে। তাহলে প্রথমে 1 নম্বরে এ এবং বি নির্ণয় করো। তো দেখি এখানে a প্লাস বি সমান কি দেওয়া আছে, 6i প্লাস 12j প্লাস 10k, আর a মাইনাস বি কি দেওয়া আছে, 6i, সরি -6i, পুরোটাতে ভুল লিখলাম, উল্টা পাল্টা করে গেছি। এখানে আছে হচ্ছে 12i -4j, এখানে কত 8k, আর এখানে আছে -6i প্লাস 12j প্লাস কত 10k। এটা দিলাম 1 নাম্বার, এটা দিলাম 2 নাম্বার। এখন কি করবো, 1 আর 2 যোগ করবো, তাহলে -b প্লাস b কাটা, 2 এর সমান থাকবে কত দেখি, যদি যোগ করি তাহলে থাকবে 6i, এখানে থাকবে কত 12 থেকে 4 বাদ, তাহলে 8j, আর এখানে থাকবে কত 18k। তাহলে দুইটা যদি এই পাশে পার করে দিই আমি, মানে ভাগ করে দিচ্ছি আর কি, থাকতেছে কত 3i প্লাস 4j প্লাস 9k। এটা আমি 1 আর 2 কি করলাম, যোগ করলাম, 1 আর 2 যোগ করলাম। এবার এক কাজ করি, 1 থেকে 2 বিয়োগ করে দিই, 1 থেকে 2 বিয়োগ করে দিই, পাবো কত, এবার a কাটা থাকবে হচ্ছে 2b, যদি বিয়োগ করি, তাহলে যদি বিয়োগ করি তাহলে 12 -6, তাহলে 18i, এখানে -4 -12 থাকবে হচ্ছে -16j, আর 8 -10, তাহলে -2k। 2 দিয়ে ভাগ করলে দেখি b কত পাচ্ছি আমি, এখানে 9i, এখানে 8j, এখানে -k। তো আমি হচ্ছে এ এবং বি পাই গেলাম, 1 নাম্বার শেষ। এখন দেখি 2 নাম্বারে, আচ্ছা ওদের স্কেলার গুণন নির্ণয় করতে বলছে আবার। তাহলে আমার এ ডট বিও কি করতে হবে, নির্ণয় করতে হবে স্কেলার গুণ বা ডট গুণ। তাহলে এই 3 এবং 9 গুণ, 3 9 27, এখানে 4 এর সাথে -8 গুণ, তাহলে 4 আর 32, আর -1 -9 গুণ, সরি +9, তাহলে -9। তো এটা হিসাব করলে আসতেছে দেখি কত, 27 -32 -9 -14, তো এটা হচ্ছে আমার কি স্কেলার গুণনের মান। এবার 2 নম্বরে আসি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ এ প্লাস বি এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণের সমান হবে কিনা সেটা আবার কি করে নির্ণয় করো। দেখি 2 তে কি বলছে, প্রথমে এ আর বি এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করা, ধরলাম কোণটা হচ্ছে আমার থিটা। তাহলে এ ডট বি সমান কি লিখতে পারি, এখানে এ বি কস থিটা। তাহলে আমার কস থিটা সমান আসতেছে কত, এ ডট বি ডিভাইডেড বাই এ বি। দেখি এ এবং বি এর ডট গুণ তো বের করে ফেললাম -14 আগের অঙ্ক থেকে, আর নিচে কত এ এবং বি এর আলাদা আলাদা করে মান গুণ করে দিই, তাহলে 3 4 9, 3 4 9, আর এখানে থাকতেছে আমার 9 8 1, 9 8 কত 1। তাহলে দেখি cos থিটা সমান আমি কি পাই একটু হিসাব করলে, বলে হচ্ছে -14 ডিভাইডেড বাই √3 4 9, 3 4 কত 9, এটার সাথে আবার গুণ হবে কে
9 8 1 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 1 আসতেছে -0.112 -0.112। তাহলে থিটা পাচ্ছি দেখি কত, কজ ইনভার্স অ্যান্সার করলে আসতেছে হচ্ছে 96.46 ডিগ্রি। এখন এই এ প্লাস বি এ মাইনাস বি মাঝখানে কোনো বের করতে হবে, ধরলাম এই কোণটা আমার কত আলফা। তাহলে আবার এ প্লাস বি ডট গুণ করতেছি এ মাইনাস বি এর সাথে পাবো কত, এ প্লাস বি এর মান, এখানে এ মাইনাস বি এর যে মান ইন্টু কজ আলফা। তাহলে কজ আলফা সমান আসতেছে, একবার ডট গুণ করে ফেলি, ডট গুণ কার হবে, এই যে একই নাম্বার এবং 2 নাম্বারে ডট গুণ হবে এবার। তাহলে -6 12 কত হয়, 6 10 60, তাহলে 72। তারপর হচ্ছে 4 12 48 -48, আর এখানে 8 10 80 প্লাস কত 80, আর নিচে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মানটা গুণ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি এর মানটা দেখি কত আছে, 12 4 8, 12 4 কত 8 ইন্টু এখানে আছে 6 12 10, 6 12 10, এখানে আছে 10। এটা যদি করি উপরে কত, -72 -48 প্লাস 80, নিচে আছে 12 4 8, 12 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এখানে গুণ হচ্ছে আমার 6 12 10, 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে অ্যান্সারের সাথে যদি একবারে কজ ইনভার্সটা করি আমি পাচ্ছি কত, 99.19। এখান থেকে আলফা আসতেছে আমার 99.19 ডিগ্রি। তো এই থিটা এবং আলফা কিন্তু আমার কি দুটা সমান না, তাহলে উত্তর কি সমান হবে না, সমান হবে না। এরপরে মেথে আসি 91 নাম্বারটা। এখানে এ এবং বি এবং সি তিনটাই দেওয়া আছে এবং এরা তিনজনে একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে। 1 নম্বরে আসি, যদি এ ইকুয়াল এ প্লাস বি হয় তবে বি এবং সি এর অন্তর্গত কোণ কত নির্ণয় করো। তাহলে এ সমান বি প্লাস সি কিন্তু দেওয়া আছে, এ সমান কি দেওয়া আছে, বি প্লাস সি। তো এই লাইনের মানেটা আসলে কি, এই লাইনের মানে তেমন কিছুই না, যে বি এবং সি এর লব্ধি হবে আমার এ। তাহলে ত্রিভুজটা আমার কিন্তু আঁকাইতে হবে এমনি করেই, তো এইতে কিন্তু ভুল করা যাবে না। ধরলাম ত্রিভুজটা এইরকম, এদিকে যদি বি থাকে, এই দিক বরাবর সি থাকবে এবং তার উল্টা দিক বরাবর লব্ধি নির্দেশ করবে, সেটা হচ্ছে আমার কত এ। তো 19 কিন্তু ছিল এটা, যে এ সমান কি লেখা যায় এখান থেকে, বি প্লাস সি। এখন বি এবং সি এর অন্তর্গত কোণ চাইছে, তো বি এবং সি এর অন্তর্গত কোণ কিন্তু এইটা, এই যে আমি যদি বর্ধিত করি আরো, এই কোণটা আমার নির্ণয় করতে বলা আছে, ধরলাম থিটা। তো দেখি বি এবং সি এর লব্ধি কেন পাবো আমি, বি ডট সি করবো এখান থেকে, তাহলে এখানে বিসি কস থিটা, এখান থেকে কস থিটা সমান আসতেছে কত, বি ডট সি ডিভাইডেড বাই বিসি। উপরে বি ডট সি, বি এবং সি এর ডট গুণ করব, তাহলে 2 থাকবে, যে গুণ করলে -3 থাকবে, কে গুণ করলে -4 5 20 থাকবে। এখানে বি এর মান হচ্ছে 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এখানে সি এর মান 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে দেখি কত আসে, উপরে হচ্ছে 2 -3 -20 ডিভাইডেড বাই √ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর এখানে 2 1 4 √ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটার সাথে যদি একবারে কজ ইনভার্স করে ফেলি আমি, কজ ইনভার্স অ্যান্সার 140.76। এখান থেকে থিটা আসতেছিল আমার কত, 140.768, তাহলে 77 ডিগ্রি লেখা যায় আর কি। তো এটাই হচ্ছে আমার কি বি এবং সি এর মাঝখানের কোণ। তো এই হচ্ছে আমার 1 নম্বর গেল। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে বলা আছে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে কিনা গাণিতিক যুক্তি দাও। তো সমকোণী ত্রিভুজ ধরলাম, আপাতত ধরলাম সমকোণী ত্রিভুজের জন্য কি কি শর্ত হয় সেটা একটু বের করে আসি। ধরলাম সমকোণী হবে, তো ত্রিভুজটা তাহলে দেখতে অনেকটা এরকম হবে না, এই মাঝখানে কোণটা, একটা কোণ তো অবশ্যই 90 ডিগ্রি দেখাইতে হবে আমার, নাহলে তো সমকোণী হবে না। তো এই কোণটা 90 ডিগ্রি হওয়ার মানে কি, এই যে ভেক্টর আছে এবং এই বাহুর যে ভেক্টরটা প্রকাশ করা আছে তাদের ডট গুণ অবশ্যই শূন্য হইতেই হবে। তাহলে আমি এ ডট বি করবো, বি ডট সি করবো, এ ডট সি করবো, যদি যে কোনো একটাও শূন্য হয়ে যায় তাহলেই আমার কি ত্রিভুজটা সমকোণী হয়ে যাবে। তাহলে আমার তো হচ্ছে বি ডট সি আর নির্ণয় করা লাগতেছে না, কারণ বি ডট সি অলরেডি নির্ণয় করে ফেলছি আমার কত, -2 -3 -20 না, তাহলে এখান থেকে আসতেছে কত, -21।
এবার এ ডট বি নির্ণয় করে কি আসে দেখি। 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6, এখানে আছে প্লাস 5, করলে আসতেছে হচ্ছে 14, 5 6 11 আর 3 14, এটা আসতেছে না। এবার এ ডট সি করি, তাহলে 3 2 6, মাইনাস 2 একে 2, আর এখানে -4, এই যে শূন্য পাই গেছে কিন্তু। তাহলে এ এবং সি এর মাঝখানের যে কোণটা, মধ্যবর্তী যে কোণটা, সেটাই আমার কিন্তু 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কি হবে? সমকোণী হবে। এই গাণিতিক যুক্তি দেওয়া হলো, সমকোণী হবে। এবার 92 নম্বরে আসি। এখানে এ বি সি দেওয়া আছে, প্রমাণ করো যে এরকম এ ডট বি ক্রস সি, এ ক্রস বি ডট সি, এটা দেখাইতে হবে। বিনিময় সূত্র সম্ভবত এটা, যত মনে হচ্ছে বিনিময় সূত্র বলা হয়। আর 2 নম্বরে বলছে বিসি দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রফল এ বি দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রফল সমান হবে কিনা নির্ণয় করো। তো 1 নম্বরটা দেখি তো আগে, যে বড় অঙ্ক দিয়ে দিছে। প্রথমে বি এবং সি এর ক্রস গুণটা করে ফেলি। বি ক্রস সি করতেছি, তাহলে আই জে কে 1 2 -10, এখানে 1 1 2, তাহলে আই থাকবে এখানে 2 2 4 প্লাস 3, এখানে মাইনাস জে 2 1 2 প্লাস 3, এখানে প্লাস কে, তাহলে 1 -2, তাহলে 7i মাইনাস 5j, এখানে মাইনাস কে। এখন কি করব? এ ডট বি ক্রস সি করব। এ ডট বি ক্রস সি, রেজাল্ট যেটা পাইলাম এটার সাথে আমি এর ডট গুণ করব। দেখি তো ডট গুণ করলে কি পাই। এই 7-এর সাথে 3 গুণ, 3 7 21, -5-এর সাথে 2 গুণ, -5 2 10, -1-এর সাথে কার গুণ? 1 এর গুণ, তাহলে -1 থাকতেছে কত এখানে? 10। এটা এটা আমার কি আসলো? লেফট সাইড আসলো। লেফট সাইড সমান কি আসলো? 10 আসলো। এখন রাইট সাইডে কাজটা করি। আগে কি করতে হবে? এ ক্রস বি করতে হবে। এ ক্রস বি করে আসি, দেখি কি পাই। আই জে কে, তাহলে 3 2 1, এখানে হচ্ছে 1 2 -3, তাহলে একবারে করে দিই এটা। -6, এখানে -2, তাহলে -8, -8i জে বাদ, তাহলে -3 থেকে 9 -1, তাহলে -10 জে, এখানে কে এটা বাদ, 3 2 6, 6 থেকে 2 বাদ, তাহলে 4 প্লাস 4 কে। এর সাথে আবার আমি সি কে কি করব? ডট করব, তাহলে ডট সি। ডট সি যদি করি, -8 থাকবে, এখানে -10 থাকবে, আর এখানে প্লাস 4 2 8 থাকবে, আসতেছে কত? -10। এখানে ভুল করছি আসলে ঠিক এই জায়গায়, যে এখানে -10 না হয় +10 হইতো, কারণ মাইনাস তো আগের থেকে একটা অলরেডি আছে, যে এর সামনে কিন্তু মাইনাস আছেই। এখানে হয়তো আসলে আমার কত? +10, এখানে হয়তো +10, তাহলে অ্যান্সারে আসবে হচ্ছে আমার কত? +10 আসতেছে, কত? +10। তাহলে এটা এবং এটা কি সমান? তো এটা দেখাই ফেললাম। এখন 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে বি এবং সি দিয়ে একটা সামান্তরিক গঠন করো এবং এ এবং বি দিয়ে আরেকটা গঠন করো, করার পরে দুজনেরই ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমান হবে কিনা গাণিতিক যুক্তি দিতে বলছে। তো এটা এমনি থেকে বোঝা যাচ্ছে সমান হওয়া তো আর সম্ভব না। তাহলে করে দেখি সমান হয় কিনা দেখি। প্রথমে বি সি দ্বারা করবো, তাহলে বি ক্রস সিটা নির্ণয় করবো, তার যে মান সেটাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে বি ক্রস সি তো অলরেডি করে ফেলছি, তাহলে করা লাগতেছে না আর। এই যে বি ক্রস এখানে করে করাই তো আছে আমার, যা কাজ অনেক সহজ হয়ে গেল। 7i মাইনাস এটা 5j মাইনাস কত কে। তো ক্ষেত্রফলটা এক্ষেত্রে কি হবে আমার? সমান 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস কত? 1। দেখি কত আসে এটা। 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস কত? 1, 8.66, 8.66 এত বর্গ একক। আর এ বি দ্বারা যে গঠিত সামান্তরিক, সেটার জন্য কি এ ক্রস বি নির্ণয় করতে হবে। এটাও করা আছে আমার। -8i প্লাস 10j প্লাস 4k। তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা আমার কি আসতেছে দেখি। এ ক্রস বি এর যে মান, এ ক্রস বি এর মানটা, তাহলে √ 8 স্কোয়ার 10 স্কোয়ার 4 স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 13.41, 13.41 এত বর্গ একক। তো দুটো তো সমান হলো না, ওটা এটা আসলো 13, ওটা আসছিল 8.66, তাহলে ক্ষেত্রফল কি হবে না? সমান হবে না। এই হচ্ছে আমার কি উত্তর। এবার 93 নম্বর দেখি। এখানে আমার ওপি ভেক্টর দেওয়া আছে এবং ও কিউ ভেক্টরটা দেওয়া আছে। এটা হচ্ছে ও কিউ, এটা হচ্ছে কত? ওপি।
বা পি, এখন কি বলছে পি কিউ নির্ণয় করো, পি কিউ এর মান নির্ণয় করো। আগে এই যে পি কিউ যে ভেক্টরটা সেটা বের করবা, আগে বের করবো, তারপরে তার আবার কি করবো মান নির্ণয় করবো। তাহলে 1 নাম্বারটা করে দেখি। তো আমার এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ এ, আমি এখানে কি লিখতে পারি, ওপি প্লাস পি কিউ ইকুয়াল ও কিউ, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখান থেকে আমার লাগবে কি, এখানে লাগবে হচ্ছে আমার পি কিউ, পি কিউটা লাগবে, তাহলে ও কিউ থেকে বাদ দিব ওপি কে। তাহলে ও কিউ কি দেওয়া আছে, 3i মাইনাস জে প্লাস 2k, মাইনাস করতেছি কাকে, ওপি কে। তাহলে 2i প্লাস জে প্লাস 4 কত কে। তাহলে 3-এর থেকে 2 বার থাকতেছে হচ্ছে আমার i মাইনাস জে মানে মাইনাস 2j, আর 2k মাইনাস 4k, তাহলে থাকতেছে মাইনাস 2k। তো এই হচ্ছে আমার পি কিউ ভেক্টরটা পাই গেলাম। এখন মান নির্ণয় করবো না, এই যে পি কিউ এর মান কি হবে, 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4, দুগুণ 4, 4 আর 4 8, আর কি কত 9, তাহলে √9 বা কত 3 একক। তাহলে আমি হচ্ছে পি কিউ এর মান নির্ণয় করলাম। এবার 2 নম্বরে আসি। এখানে বলছে থিটা এর মান θ1 প্লাস θ2 অপেক্ষা বড় নাকি কি হবে, ছোট হবে সেটা বের করো। তাহলে আমি দেখি থিটা এর মানটাই বের করি আগে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে থিটার যে মানটা, থিটা, θ1 θ2 সবগুলো যোগফল আসলে 90 ডিগ্রি হবে। এই যে এই কোণটা আমার থিটা, এই কোণটা থিটা, এই কোণটা হচ্ছে আমার কত θ1, এটা হচ্ছে কত θ2। তাহলে দেখি তো আমি কিন্তু থিটাটা বের করতে পারবো। তো থিটা কেমনে বের করবো, এই যে এ এবং বি যে দেওয়া আছে না, ওপি এবং ও কিউ, অর্থাৎ এ এবং বি কি করবো, ডট করবো, এবং এ বি কস থিটা। এই যে আমি কিন্তু থিটা পাই গেছি। তাহলে কস থিটা সমান এ ডট বি করলে কি আসবে, 3 দুগুণ 6 মাইনাস 1, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, আর নিচে হচ্ছে এ এবং বি এর মান 2 1 4 √2 স্কোয়ার 1 4 স্কোয়ার ইন্টু 3 1 2 3 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার। এটা করলে দেখি কত আসে, 6 মাইনাস 1 প্লাস 8, 2 1 4, 2 1 4 স্কোয়ার, একসাথে গুণ করতেছি কাকে, 3 1 2, 3 1 2 স্কোয়ার। তাহলে একবার যদি কজ ইনভার্স করে ফেলি, কজ ইনভার্স অ্যান্সার 40.7। তাহলে এখান থেকে থিটা আসতেছে কত, 40.7 ডিগ্রি। তাহলে θ1 প্লাস θ2 কি হবে, 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস অ্যান্সার, এটা আসতেছে 49.3 ডিগ্রি। তাহলে আমার কি থিটার মান θ1 প্লাস θ2 অপেক্ষা কি হইলো, ছোট হইলো, উত্তর কি ছোট। এই হচ্ছে কি অ্যান্সার। এবার 94 দেখি। তো এখানে পি কিউ আর দেওয়া আছে, এরা বলা হয়েছে যে একটা ত্রিভুজের 3টা বাহু নির্দেশ করে। তাহলে 1 নম্বর অঙ্কটা কি, প্রথম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। প্রথম দুইটাকে পি এবং কিউ ধরলাম, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে পি ডট কিউ সমান পি কিউ কস থিটা। তাহলে এখান থেকে কস থিটা সমান উপরে হবে পি ডট কিউ, যদি ডট গুণ করি 2 মাইনাস 3 দুগুণ 6, এখানে মাইনাস কত 3, এখানে আগে পি এর মান কত 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 1, আর কিউ এর মান হচ্ছে 1 2 3, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে এখানে হিসাব করলে পাচ্ছি কত দেখি, 2 minus 6 minus 3 divided by √2 square plus 3 square plus 1 into √1 square plus 2 square plus 3 square মাইনাস 0.5 বা মাইনাস হাফ আর কি। এখানে cos থিটা সমান মাইনাস হাফ, তাহলে থিটা সমান আসছে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে প্রথম দুইটা ভেক্টরের মাঝখানে কোণ কত আমার 120 ডিগ্রি। এখন 2 নম্বরে আসি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমার তো বাহুগুলা দেওয়াই আছে, পি কিউ আর তো দেওয়াই আছে। এখন তাহলে যে কোনো একটা নেই, মানে যে কোনো দুইটা বাহু নেই, পি এবং কিউ এনে ধরা যাক। তাহলে কি করবো, এখানে পি এবং কিউ এর ক্রস গুণ করবো, করার পরে ওটার যে মান হবে সেটাই আমার ত্রিভুজের ক্ষেত্রফলের কি মান। তাহলে আই জে কে 2 মাইনাস 3 1, 1 2 মাইনাস 3 1 2 মাইনাস 3। তাহলে এখানে আই কে রাখলাম, -3 - 3 গুণ করলে 9, আর এখানে -2 মাইনাস যে থাকবে এখানে, এটা বাদ, -6 -1
এখানে প্লাস কে কে রাখলাম, এটা বাদ, 2 দুগুণে 4 প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে 7i মাইনাস 7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 7 জে প্লাস 7k। তাহলে আমি ক্ষেত্রফলটা কত পাচ্ছি এখানে, হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান, তাহলে হাফ রুট 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এটা হিসাব করলে আসতেছে হচ্ছে আমার 6.06 কত বর্গ একক। এই হচ্ছে আমার কি ত্রিভুজের ক্ষেত্রফলের মান। এবার 95 নম্বর আসি। এখানে হচ্ছে কি বলা আছে, অনুকূল বেগ প্রতিকূল বেগ দেওয়া আছে, এখানে প্রস্থ দেওয়া আছে, নৌকার বেগ ইউ, স্রোতের বেগ ভি। তাহলে অনুকূল বেগ 18 কিলোমিটার পার আওয়ার যে আছে, অনুকূল কখন হয়, যখন নৌকা একই দিকে, স্রোত একই দিকে থাকে। তাহলে সেখান থেকে কি লেখা যায়, ইউ প্লাস ভি সমান 18। আবার প্রতিকূল বেগ মানে স্রোত যেদিকে, নৌকা ঠিক তার বিপরীত দিকে পৌঁছাবে আর কি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো সর্বনিম্ন লব্ধি, তখন ইউ মাইনাস ভি সমান কত হয়, 8 হয়। এটা 1, এটা 2। তো 1 এবং 2 থেকে যদি হিসাব করি, তাহলে ইউ পাচ্ছি কত আমার, 18 যোগ 8, 18 যোগ 8 26, অর্ধেক করলে 13। তাহলে ইউ পাচ্ছি হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। আর ভি কত পাচ্ছি, 18 থেকে 8 বাদ 10, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। তো ইউ এবং ভি কিন্তু পাই গেলাম। এবার আসি 1 নম্বর অঙ্কে, যে নৌকাটা বি বিন্দুতেই পৌঁছাইছে, তাহলে থিটার মান কত বের করো। বি বিন্দুতে, এ থেকে রওনা দিছে, এই যে বি বিন্দুতে পৌঁছাইছে সর্বনিম্ন পথে, তাহলে থিটা হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে আসতেছে কত, এটা কজ ইনভার্স মাইনাস 5/13। তাহলে কজ ইনভার্স মাইনাস 5/13, 112.6, 112.6 ডিগ্রি। এবার 2 নম্বর অঙ্কে আসি, যে ক্ষুদ্রতম পথে এবং ক্ষুদ্রতম সময়ে নদী পারাপারে সময়ের ব্যবধান অভিন্ন, অভিন্ন হবে কিনা, অভিন্ন মানে ভিন্ন নয় বা একই আর কি, একই হবে কিনা বের করো। দুইটা টাইম অবশ্যই একই হবে না, কোনোদিনও সম্ভব না এটা। তো ক্ষুদ্রতম পথের ক্ষেত্রে ধরলাম T1 কত হবে, ডি বাই ভি সাইন আলফা। এখানে ডি দেওয়া আছে আমার 3 কিলোমিটার, ভি দেওয়া আছে কত 5, ডি বাই ইউ সাইন আলফা, সরি এখানে ইউ সাইন আলফা মানে এটা হচ্ছে নৌকার বেগ, ইউ দেওয়া আছে 13, আর কত কোণে গেছি আমি, 112.6 ডিগ্রি কোণে। তো এটা হচ্ছে আমার কি ক্ষুদ্রতম মানে পথের জন্য আর কি। তাহলে দেখি 3/13 সাইন অ্যান্সার করলে আসতেছে 0.25, এটা হচ্ছে 0.25 ঘন্টা আসবে কিন্তু, কারণ আমি সবগুলা কিলোমিটার এবং ঘন্টায় করছি। আর T2 এটা হচ্ছে ক্ষুদ্রতম সময়ের জন্য, দেখি ক্ষুদ্রতম সময়ের জন্য ডি বাই ইউ, তাহলে 3/13, 3/13 করলে আসতেছে 0.23 ঘন্টা। তো প্রায় কিন্তু আর কি একটু কম আছে ক্ষুদ্রতম সময়ের জন্য, অবশ্যই কম তো হবেই। তো দুটো কিন্তু আমার কি অভিন্ন হইল না বা একই হইল না। এবার 96 নম্বরে আসি। এখানে 30 মিটার একটা প্রস্থ নদী দেওয়া আছে, ঠিক বিপরীত তীরে পৌঁছার লক্ষ্যে এ থেকে যাত্রা করছে, এত বেগে তীরের সাথে 30 ডিগ্রি কোণে চালনা করছে, স্রোতের বেগ দেওয়া আছে 8। 1 নম্বরে বলছে নদী পার হইতে নৌকাটার কত টাইম লাগবে, তাহলে টাইম সমান ডি বাই ভি সাইন আলফা। তাহলে ডি কত দেওয়া আছে এখানে, ডি হচ্ছে আমার 30 মিটার, নৌকার বেগ হচ্ছে 16, আর আলফা হচ্ছে আমার 30 ডিগ্রি কোণে রওনা দিছিল। তাহলে 30 ডিভাইডেড বাই 16 সাইন 30, 3.75 এটা সেকেন্ড আসছে। তাহলে এত সেকেন্ড টাইম ওই পাশে লাগবে পৌঁছাইতে। 2 নম্বরে আসি এবার। এখন নদীর বিপরীত তীরে ঠিক বিপরীত বিন্দু বিতে পৌঁছাইতে হবে, মানে এ থেকে রওনা দেবো বিতেই পৌঁছাইতে হবে। যদি পৌঁছাতে হয় তাহলে মাঝিকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যদি এরকম হয় তাহলে অবশ্যই এদিক বরাবর কোনো এক জায়গায় রওনা দিতে হবে, ধরলাম আলফা কোণে রওনা দিতে হবে। তাহলে এখান থেকে আলফা সমান কি লিখতে পারি, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স মাইনাস ইউ কত দেওয়া আছে 8, স্রোতের বেগ 8 আর নিজের বেগ 16, তাহলে 120 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণে রওনা না দিয়ে বরং 120 ডিগ্রি কোণে যদি রওনা দেয়, তাহলে মাঝি ঠিক বিপরীত বিন্দু বিতে পৌঁছাইতে পারবে। এবার 97 আসি। এখানে একটা প্রদত্ত চিত্র দেওয়া আছে, এখানে F1 সমান 10 নিউটন এবং F2 সমান কত 8 নিউটন, আলফা সমান 45 ডিগ্রি দেওয়া আছে। এই কোণটা আলফা, এটা কত 45 ডিগ্রি।
এই হচ্ছে আমার F1, এই হচ্ছে আমার কি F2। 1 নাম্বার বলছে বল দুইটার লব্ধি y অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল তা নির্ণয় করো। এখন বল দুইটার লব্ধি এই যে F1 আছে এবং F2 আছে, এদের লব্ধি কোনটা, ঠিক এই দিক বরাবর কোথাও একটা থাকবে। ধরলাম এই দিক বরাবর লব্ধি কত আমার F, এবং এই Fটা আমার কি নির্ণয় করতে হবে, কত কোণে ক্রিয়াশীল সেটা নির্ণয় করতে হবে। তো দেখি, পুরা অ্যাঙ্গেল কিন্তু আমার 45, পুরা অ্যাঙ্গেল 45, ওয়াই অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল, ধরলাম এই কোণটা হচ্ছে আমার কত থিটা, এখান থেকে থিটাটাই আমার বের করতে হবে। তাহলে 1 নম্বরে ট্যান থিটা সমান কার সাথে, অ্যাঙ্গেল F2 এর সাথে, F2 উপরে F1 সাইন 45, F1 cos 45, F1 এর মান দেওয়া আছে কত 10 সাইন 45, F2 এর মান দেওয়া আছে হচ্ছে 8, এখানে 10 cos 45। তাহলে এটা হিসাব করলে আসতেছে আমার 0.469, এটা হচ্ছে ট্যান থিটার সমান। তাহলে এখান থেকে থিটার সমান কি লিখতে পারি, ট্যান ইনভার্স 0.469। তাহলে এটা করলে আসতেছে ট্যান ইনভার্স অ্যান্সার 25.135, 25.135 ডিগ্রি। তাহলে এত কোণে ওয়াই অক্ষের সাথে ক্রিয়াশীল। এবার 2 নম্বর অঙ্কে আসি। এখানে কি চাইছে, বল দুইটার লব্ধির আনুভূমিক এবং উলম্ব উপাংশ দুইটা সমান হবে কিনা বের করো। তো আমি লব্ধি যে F2 সেটা আগে, সরি লব্ধি যে F সেটা আগে বের করতে হবে। F কেমনে বের করবো, রুট F1 স্কোয়ার F2 স্কোয়ার প্লাস 2F1 F2, এখানে cos 45, তাহলে মানগুলো বসাই দিই। F1 এর মান হচ্ছে আমার কত 10, তাহলে 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8 গুণ এখানে হচ্ছে cos 45, 16.647, 16.647 এত কত নিউটন। আমি লব্ধি কিন্তু পাই গেছি, এবং আমি কিন্তু অলরেডি এই থিটাও জানি। থিটা কত বের করছি, 25.135। তাহলে আমার উলম্ব উপাংশটা কত হবে দেখি, উলম্ব উপাংশ ঠিক এই বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে F cos থিটা, F cos থিটা। তো আমরা কিন্তু সবসময় আনুভূমিক উপাংশ মুখস্থ করে আসছি যে cos, আনুভূমিক উপাংশ হলে cos, কিন্তু cos কখন হবে, যেদিকে অ্যাঙ্গেলে ধরতেছি সেই দিকে কিন্তু cos হয়, আনুভূমিক বরাবর সবসময় cos হবে এমন কিন্তু না। তাহলে 16.647 cos থিটা হচ্ছে 25.135। এটা করলে আসতেছে 16.647 গুণ cos 25.135, 15.07 নিউটন। এটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে একইভাবে যদি আনুভূমিক উপাংশটা বের করি আমি, F এবার কি সাইন থিটা, তাহলে দেখি কত আসতেছে, শুধু cos-এর জায়গায় সাইন বসাই দিই, বাকি সবকিছু সেম। সাইন বসলো 7.07 নিউটন, 07। তো কি হলো, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দুটা সমান নয়, সমান নয়। এবার 98 আসি। এখানে ফাই একটা দেওয়া আছে, এটা ব্যবকলনযোগ্য স্কেলার ফাংশন দেওয়া আছে, ফাই একটা স্কেলার ফাংশন। তো 1 নাম্বার চাইছে কি 1 - 1 বিন্দুতে এই কিউ যে আছে সেটা, ফাই তো না কিউ আর কি, তার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে 1 নম্বরে আসি, গ্রেডিয়েন্ট কিউ সমান ন্যাবলা কিউ এর সাথে গুণ। তো ন্যাবলা কি জানি, ডেল এক্স আই ডেল ওয়াই জে, এখানে ডেল জেড কে, আর এখানে কিউ দেওয়া আছে আমার কত 2x y⁴ মাইনাস x স্কোয়ার জেড। তাহলে দেখি কত পাচ্ছি আমি, ডেল এক্স 2x y⁴ মাইনাস x স্কোয়ার জেড, এখানে i প্লাস ডেল ওয়াই 2x⁴ মাইনাস x স্কোয়ার জেড, এখানে j, এখানে ডেল জেড 2xy⁴ মাইনাস x স্কোয়ার কত জেড, এখানে k। তাহলে যদি আমি এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি পাবো কত 2y⁴ মাইনাস 2xz ইন্টু i প্লাস, যদি এখানে অন্তরীকরণ করি y এর সাপেক্ষে তাহলে 4 দুগুণ 8 yx y³ মাইনাস, এখানে তো শূন্য যেহেতু নাই, y তো নাই, j প্লাস, এখানে যদি z এর সাপেক্ষে করি এখানে শূন্য মাইনাস, এখানে x স্কোয়ার k।
এখন আমার একটা নির্দিষ্ট পয়েন্টে বের করতে বলছে না, 1 মাইনাস 1 1, এক্স ওয়াই জেডের জায়গায় এই 1 মাইনাস 1 1 বসাই দিই। 1 মাইনাস 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট কিউ, তাহলে গ্রেডিয়েন্ট কিউ সমান দেখি কি আসতেছে এখানে, y টু দি পাওয়ার 4, y এর মান আছে মাইনাস 1 এর উপরে 4, তারপরে মাইনাস 2xz, মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কত i, প্লাস 8x y কিউব মাইনাস 1 এর উপর কিউ, এখানে কত j, প্লাস মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত এখানে কে, তাহলে এখানে মাইনাস 1 এর উপর 4, তাহলে 2 2 মাইনাস 2 কত হয় 0, তাহলে এখানে i থাকলো না, এখানে হচ্ছে মাইনাস 8, তাহলে মাইনাস 8j, আর এখানে হচ্ছে কত 1 স্কোয়ার না মাইনাস কে, তাহলে মাইনাস 8j মাইনাস কে হচ্ছে আমার কি নেবলা ফাই এর মান। এবারে 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারে কি চাওয়া হয়েছে যে এই যে নেবলা কিউ যে আছে এটা অঘূর্ণনশীল ভেক্টর দেখাও। আমরা কিন্তু নেবলা কিউ বা গ্রেডিয়েন্ট কিউ আর কি অলরেডি কিন্তু নির্ণয় করে ফেলছি। এখন দেখাইতে হবে এই যে ভেক্টর ক্ষেত্রে যেটা পাইলাম এটাই আবার কি আমার অঘূর্ণনশীল ভেক্টর, সেটা বের করতে হবে। তো এইটা তো না, সরি এইটা আর কি, এই যে এই লাইনটা এটাই আবার আমার কি অঘূর্ণনশীল কিনা সেটা বের করা। তো অঘূর্ণনশীল কখন হবে, যখন কার্ল শূন্য হবে। তাহলে কার্ল নির্ণয় করব এই গ্রেডিয়েন্ট কিউবের। তাহলে কার্ল মানে কি নেবলার সাথে ক্রস গুণ কার গ্রেডিয়েন্ট কিউবের, গ্রেডিয়েন্ট কিউ। তাহলে দেখি ক্রস গুণ করি, আই জে কে, এখানে কত ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এখানে আছে 2y টু দি পাওয়ার 4 মাইনাস 2xz, এখানে 8xy কিউ, আর এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স কত স্কোয়ার। তাহলে এবার আসি, এখানে i কে রাখলাম, এইটা এবং এইটা গুণ y এর সাপেক্ষে একবারে করে ফেলি অন্তরীকরণ, যেহেতু এখানে y নাই তাহলে শূন্য। এবার এইটার সাথে এইটা গুণ, এখানেও z নাই, মাইনাস শূন্য মাইনাস জে। এবারে এইটার সাথে এইটা গুণ, তাহলে মাইনাস 2x, আর এইটার সাথে এইটা গুণ, এখানে তাহলে কি হবে, এটা তো শূন্য আর এখানে যেহেতু জেড আছে তাহলে মাইনাস প্লাস 2x। এবারে কে এর বেলায় দেখি, এইটা এবং এইটা গুণ কি হবে, 8y কিউ, আর এইটা এবং এইটা গুণ 4 সামনে আসবে, 4 দুগুণ 8 হইলো এবং y এর পাওয়ার 1 কমে গেল। তাহলে দেখি এখানে শূন্য তো হইলো, এখানে j ইন্টু শূন্য প্লাস কে ইন্টু শূন্য, সবই শূন্য হয়ে গেল। তাহলে যেহেতু কার্লের মান শূন্য তাহলে এটা আমার কি অঘূর্ণনশীল। এবার 99 নাম্বারটা দেখি, এখানে এটা হচ্ছে কিউ ভেক্টর এবং ওদের পয়েন্টগুলো দেওয়া আছে, এ এবং বি দেওয়া আছে। তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো। তাহলে এখানে পি ভেক্টর সমান আমি কি লিখতে পারি, 2i প্লাস 2j মাইনাস কে, এই যে এখান থেকে আসলো। আর কিউ সমান কি আসছে দেখি, 6i মাইনাস 3j প্লাস 2k। এবার পি এবং কিউ এর মাঝখানে কোণটা বের করবো থিটা। তাহলে আমি পি ডট কিউ সমান কি লিখতে পারি, পি কিউ কস থিটা। তাহলে এখান থেকে কস থিটা দেখি কি আসতেছে, পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ। তাহলে আমার পি ডট কিউটা আবার কত, এখানে 6 সাথে 2 গুণ, 6 দুগুণ 12, মাইনাস 3 দুগুণ 6 মাইনাস 2, এখানে রুট 2 স্কোয়ার প্লাস কত 1, আর এখানে রুট 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে কস থিটা দেখি কি আসে, 12 মাইনাস 6 মাইনাস 2, নিচে রুট 2 স্কোয়ার প্লাস 1, এখানে গুণ রুট করলে 6 3 2 6 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, 0.19047, 0.19 আর কি। তাহলে থিটার সমান কজ ইনভার্স 0.19, তাহলে কজ ইনভার্স অ্যান্সার করলে পাচ্ছি কত 79.019, থিটা আসতেছে 79.019 কত ডিগ্রি। আমার 1 নম্বরে উত্তরটা পাইলাম। এবার 2 নম্বরে দেখি কি বলছে, যে
পি এর উপর কিউ এর উপাংশ 3 গুণ হইলে মধ্যবর্তী কোণের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো পি এর উপর কিউ এর উপাংশ 3 গুণ বলতে কি বোঝাচ্ছে? এখন কিন্তু আর কোণ কিন্তু আগের মতো থাকবে না। ধরলাম নতুন কোণ আলফা তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কত কিউ, এই কোণ হচ্ছে কত আলফা। এখন উপাংশ 3 গুণ হয়ে গেছে, এখন উপাংশ কত? কিউ কজ আলফা না? কিউ কজ আলফা কার 3 গুণ হয়েছে? আগে যে উপাংশ ছিল তার 3 গুণ হয়ে গেছে। 3 গুণ আগে উপাংশ ছিল কত? কিউ কস থিটা। এই লাইনটা আমরা বুঝতে হবে, এই লাইন বুঝলে কিন্তু অঙ্ক শেষ। আগে উপাংশ ছিল কিউ কস থিটা, নতুন করে উপাংশ হইলো কস কিউ কস আলফা, যেহেতু কোণটা চেঞ্জ হয়ে গেছে এবং উপাংশটা কত গুণ হয়ে গেছে? আগেরটার 3 গুণ। তাহলে এই আলফার মানটা কত নির্ণয় করতে হবে। তাহলে দেখি এখান থেকে কি লেখা যায়? কস আলফা সমান 3 কস থিটা। তাহলে 3 ইন্টু কস থিটার মান অলরেডি আমি জানি 0.19। তাহলে এখান থেকে আলফা সমান কজ ইনভার্স 3 ইন্টু 0.19। এখানে আসতেছে আমার হচ্ছে 55 পয়েন্ট কত 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে আগে ছিল 79, পরে হয়ে গেছে কি 55.15। তাহলে কি আমার মধ্যবর্তী কোণটা কমে গেল না? তাহলে কমে যাবে। এই পরিবর্তন ব্যাখ্যা করতে বলছে আর কি। এবার 100 নম্বরে আসি। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, দুটো ভেক্টর ক্ষেত্র। 1 নাম্বার চাইছে বি এর ডাইভারজেন্স নির্ণয় করো এবং এই নির্দিষ্ট একটা পয়েন্টে বের করতে হবে। তো আগে দেখি ডাইভারজেন্সটা বের করে ফেলি। ডাইভারজেন্স কত? বি, বি ভেক্টর সমান ন্যাবলা ডট বি। আমি যদি একবারে করি তাহলে আয়ের সহগ গুণ আয়ের সহগ, এখানে হচ্ছে ডেল ডেল এক্স, এখানে আয়ের সহগ কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই, এখানে ওয়াই সহগ জে এর সহগ হচ্ছে -4 এক্স জেড, এখানে ডেল ডেল জেড, এখানে আছে 2y জেড, 2y কত জেড। তাহলে এখানে করলে আসতেছে 2x ওয়াই স্কোয়ার, এখানে আসতেছে 0 যেহেতু ওয়াই নাই, এখানে এখানে কিন্তু ওয়াই নাই, আর এখানে করলে আসতেছে প্লাস 2y। এখন এই যে 1 -1 1 বিন্দুতে বের করতে হবে। 1 -1 1 বিন্দুতে যে ডাইভারজেন্স বি কি হবে দেখি, মানগুলো জাস্ট বসাই দিই। 1 -1 1 2 1 -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1, তাহলে এখানে 2 -2 কত হয়ে গেল? 0। তাহলে আমার ডাইভারজেন্সের মান কত? 0। তো এটা 1 নাম্বার গেল। এবার 2 নাম্বার আসি। 2 নাম্বার কি বলা আছে যে উদ্দীপকের এ যে ভেক্টরটা আছে সেটা সলিনয়েডাল নয় এবং বি ভেক্টর ঘূর্ণনশীল অসংরক্ষণশীল, গাণিতিকভাবে প্রমাণ করো। তাহলে সলিনয়েডাল যে নয় তার মানে ডাইভারজেন্স 0 হওয়া যাবে না। তো দেখি তো আসলে হয় কিনা। তাহলে এ এর ডাইভারজেন্সটা নির্ণয় করে আসি। এ এর ডাইভারজেন্স নির্ণয় করতেছি, এখানে ন্যাবলা ডট এ। যদি ন্যাবলা ডট এ করি তাহলে পাবো কত? ডেল ডেল এক্স 6x স্কোয়ার ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই, এখানে হচ্ছে 4x ওয়াই স্কোয়ার প্লাস ডেল ডেল জেড, এখানে কত? 2x, এখানে থাকতেছে 6 দুগুণ 12 এক্স ওয়াই, এখানে থাকতেছে 4 দুগুণ 8 এক্স ওয়াই, আর এখানে তো করলে 0। তাহলে আমার ডাইভারজেন্স যেহেতু 0 নয়, তাহলে এটা আমার কি সলিনয়েডাল নয়, সলিনয়েডাল নয়। এর পরের পার্টে আসি। এখানে বি যে ভেক্টর সেটা আবার কি ঘূর্ণনশীল, এটা আবার প্রমাণ করতে হবে। তো ঘূর্ণনশীল কখন হবে? যখন কার্ল 0 হবে না। তাহলে দেখি কার্ল বি সমান কি ন্যাবলা ক্রস বি। তাহলে এখানে আই, এখানে জে, এখানে কে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর বি এর কি কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -4x জেড, এখানে 2y জেড, 2y জেড। তাহলে যদি আমি কি এখানে আই কে রাখি, এটার সাথে এইটা গুণ থাকবে হচ্ছে -4x, এটার সাথে এইটা গুণ থাকবে হচ্ছে -2x স্কোয়ার ওয়াই। এবার মাইনাস জে কে রাখলাম, তাহলে মাইনাস জে এর বেলায় এটা এটা বাদ, এটার সাথে এটা গুণ থাকবে 0, এটার সাথে এটা গুণ এখানেও 0 প্লাস কে, এই লাইন এই লাইন বাদ। আচ্ছা সরি, আয়ের বেলায় আমি ভুল করে ফেলছি, এখানে আয়ের সময় তো এই লাইন এই লাইন বাদ, তখন এইটা এবং এইটা গুণ, তাহলে গুণ করলে পাবো কত? 2z, আর এইটা আর এইটা গুণ করলে পাবো -7 প্লাস 4x।
আর কে এর বেলায় দেখি এ লাইন এলেন বাদ, তাহলে এটার সাথে এটা গুণ পাবো কত, -4z, আর এটা গুণ করলে মাইনাস মাইনাস তো ফর্মুলার, এখানে 2x² y, তাহলে ফাইনালি পাচ্ছি কত 2z প্লাস 4x ইন্টু i, এখানে তো শূন্য, আর এখানে হচ্ছে -4z মাইনাস 2x² y ইন্টু কত কে। তো আমার কিন্তু কার্ল কি হলো না, শূন্য হইল না, তাহলে বি কি আমার ঘূর্ণনশীল, এটা আমার দেখাইতে বলছে।